আজকে বলবো হলো শ্বসন বা রেসপিরেশন, ঠিক আছে? তা এই জায়গায় যে সিস্টেমটা হলো শ্বসনের যে সিস্টেমটা, এইটা হলো এমন একটা চ্যাপ্টার, এই অংশটা আজকে শ্বসন আর খনিজ লবণ পরিশোষণ, তাই না? এই চ্যাপ্টার থেকে আপনার কোশ্চেন হয়তো থাকবে একটা বা দুইটা, এই অংশ থেকে, আজকের যে অংশটা একটা বা দুইটা, একটা থাকেই, আর ভাগ্য ভালো থাকলে দুইটা। কিন্তু সুবিধাটা হলো এই চ্যাপ্টারের কোশ্চেন যারা শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন নিছে এবং ভালোভাবে, তারা বাদে কেউ অ্যান্সার করতে পারে না। এটা হলো সুবিধা। এখন ধরেন আপনি মনে করেন ব্লাড থেকে বা রক্ত থেকে 6টা প্রশ্ন থাকলো, কিন্তু 6টা কোশ্চেনই সহজ, যে 2 দিন পড়ছে সেও পারবে, আর যে 20 দিন পড়ছে সেও পারবে। এটা কি কোনো ডিফারেন্স তৈরি করতে পারবে আপনাকে? পারবে নাকি? বুঝছেন তো? তাহলে এই শ্বসনের এই ব্লাডের এই কোশ্চেন গুলা তেমন ভ্যালু বহন করে না। অর্থাৎ আপনি না পারলে আপনি পিছাবেন, কিন্তু পারলে আপনি আগাবেন না। আমি কি বুঝাতে পারছি? তাহলে পারতে হবে, এটা হলো পারতে হবে। আর এই কোশ্চেন গুলো এমন হয় কি, হয় আপনি ভালো পড়লে হয় পারবেন, নাই পারবেন না, মানে এরকম টাইপের কোশ্চেন থাকে। তাহলে এইসব চ্যাপ্টারের উপর গুরুত্ব বেশি দেওয়া উচিত আমার কাছে মনে হয়, ঠিক আছে? আচ্ছা, শ্বসনের বেসিক কিছু কথা বলবো প্রথমে, তারপরে ভিতরে ডিটেলস পড়বো, এরপরে বই দাগাই দিব, ঠিক আছে? প্রথমেই আপনি বই দাগানো ভিতরে গেলে আপনি আসলে বিষয়টা বুঝতে পারবেন না। আমি বইটা লাস্ট পর্যন্ত দাগাই দিব, টেনশনে কিচ্ছু নাই। ওকে, তাহলে প্রথমে একটু শুরু করি। অক্সিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে শ্বসন কয় প্রকার? 2 প্রকার। আমার মনে হয় জানি, একটা হলো সবাত শ্বসন আর একটা অবাত শ্বসন। এটা একটা ক্লাস 9, 8 এর ছেলে বাচ্চাগুলাও জানে। সবাত মানে কি? বাতাসের উপস্থিতি। স মানে উপস্থিত, বাত মানে বাতাস। আচ্ছা, অ্যারোবিক অ্যানারোবিক রেসপিরেশন। এখন দেখেন সবাত শ্বসনে কি কি ধাপ হয় আমরা পড়ছি? গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ক্লাস 9 এ একটা ধাপ বেশি পড়ে আসছেন, অ্যাসিটাইল কোয়ে তৈরি, কিন্তু এটা এখানে নাই। অবাত শ্বসনের 2টা ধাপ, গ্লাইকোলাইসিস আর একটা হলো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। এটা পড়ছিলাম আমরা, কিন্তু এইগুলা কখনো আসে না। কখনো আসে, আসে কি কোনটা কোথায় হয়? যেমন গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, আর ক্রেবস সাইকেল আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয় মাইটোকন্ড্রিয়া। মানে সংগঠনের স্থান কোথায় হয়, এটা আসে পরীক্ষায়। ওকে, আচ্ছা। আর অবাত শ্বসনের 2টাই হয় সাইটোপ্লাজম, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে নিচে কোনটি সাইটোপ্লাজমে ঘটে, বা নিচে কোনটি সাইটোপ্লাজমে ঘটে না, ঠিক আছে? এই একটা সুন্দর একটা কোশ্চেন এখান থেকে। আচ্ছা, নেক্সট। তাহলে আগে একটু এইগুলো একটু শুনি। এনএডি এর ফুল মিনিং কি? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এখন হোয়াট ইজ নিউক্লিওটাইড? আমার মনে হয় জানি। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হলো নিউক্লিওসাইড যোগ ইনঅর্গানিক ফসফেট। নিউক্লিওসাইড কি? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার আর যোগ নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেস হিসেবে কি আছে? অ্যাডেনিন, ঠিক আছে? এবং এই নিউক্লিওটাইড কয়টা আছে? 2টা, তার ডাইনিউক্লিওটাইড। এবং 2টা নিউক্লিওটাইড যেটা দিয়ে কানেক্টেড, এটার নাম নিকোটিনামাইড। বুঝছেন? এর ফুল মিনিং হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। ক্লিয়ার? আচ্ছা, এখন এর সাথে আমি একটা কাজ করি, একটা ফসফেট যোগ করে দিই, তখন এর নাম কি হবে? NADP। মানে ওর সাথে একটা কি ফসফেট যোগ হলো, এক্সট্রা একটা ফসফেট যোগ করলে এটা হয়ে যায়। এখন ফসফেট যোগ করবো না, আমি একটা হাইড্রোজেন যোগ করব, তখন এটা কি হবে? NADH। বোঝা গেল? আচ্ছা, হাইড্রোজেন যোগ করবো না, আমি শুধু হাইড্রোজেন না, ফসফেট এবং হাইড্রোজেন একসাথে যোগ করব, তাই NADPH। এরকমই তো নাকি? আচ্ছা, এখন অনেকে NADPH কে আপনাদের বইতে এইভাবে লিখছে। কিভাবে লিখছে আমি বলতেছি।
এইভাবে লিখছে NADPH প্লাস H প্লাস, কিন্তু কখনো H2 লেখা যাবে না, H2 লেখা যাবে না। কেন H2 লিখলে সমস্যা কি? সমস্যা হলো আমরা জানি, এটা আমরা আগের দিন পড়ছিলাম, মনে করে দেখেন, ফটোসিনথেসিসে পড়ছিলাম। এখন থাকে হলো NADP প্লাস থাকে মেইনলি, একটা ইলেকট্রন নিতে পারে, হাইড্রোজেন প্লাস থাকে, তাই না? আর এখান থেকে আসে কয়টা ইলেকট্রন? এই যে এই মেমব্রেন থেকে আসে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। স্বাভাবিকভাবে কি হয়, এই দুইটাই নিয়ে কিসে কনভার্ট হয়? H মাইনাস, তারপরে একটা একে দান করে এই পজিটিভ আয়ন যায়, এই নেগেটিভ আয়ন যায়, NADPH হয়ে যায়। এটা ঠিক আছে? এখন অনেকেই বলছে যে না এটা H মাইনাস দিব, এটা কেমন দেখায়? H মাইনাস তো আমাদের স্বাভাবিক কেমিস্ট্রিতে এটা হওয়া সম্ভব না। তাই ওনারা কি বলছে, যেহেতু দুইটা ইলেকট্রন, তাই ওরা আনছে এরকম দুইটা হাইড্রোজেন আয়ন আনছে, এনে এর সাথে যোগ করে দিছে H প্লাস H প্লাস। বুঝতে পারছেন তো? কিন্তু দুইটা ইলেকট্রন নেওয়ার পর যে এটাকে H2 লিখবে, এটা কিন্তু ভুল। H প্লাস নিতে পারবেন, কারণ এখানে হাইড্রোজেন প্লাস বলতে বুঝাইছে ইলেকট্রন আসতেছে, কিন্তু এর কিন্তু দুইটা হাইড্রোজেন নেওয়ার কি নাই, ক্যাপাসিটি নেই, ওকে একটা হাইড্রোজেন নেওয়ার ক্যাপাসিটি আছে। বুঝতে পারছেন তো? এই জন্য H2 লেখা যাবে না, H প্লাস লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, কোনটা হয় মাইটোকন্ড্রিয়ায়, কোনটা হয় ইসে বুঝতে হবে। হ্যাঁ, ওটা NADH হয় মাইটোকন্ড্রিয়ায়, আর NADPH হয় ক্লোরোপ্লাস্টে, সালোক সংশ্লেষণে হয়, এটা আমরা পড়ছি। আচ্ছা এবার একটু আসি, এই দুইটা একই। এবার আসেন সবজ শ্বসন। সবজ শ্বসনের প্রথম ধাপ কোনটি হয়? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে তিনজন বিজ্ঞানী দিছিল, এই তিনজন বিজ্ঞানী নাম দেওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছিল কি? EMP পাথওয়ে। তিনজন বিজ্ঞানী প্রথম অক্ষর নিয়ে EMP পাথওয়ে নাম দেওয়া হয়, তাহলে গ্লাইকোলাইসিসের একটা নাম হলো EMP পাথওয়ে। এবং গ্লাইকোলাইসিস হওয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না, তাই গ্লাইকোলাইসিস সবজ শ্বসনেও হয়, অবজ শ্বসনেও হয়, দুইটা শ্বসনেই গ্লাইকোলাইসিস হয়। ক্লিয়ার? আচ্ছা এবার একটু আসি, এবং যেহেতু সাইটোপ্লাজমে হয় তাহলে এটা কি? সাইটোপ্লাজমিক শ্বসন, সাইটোপ্লাজমে হয়। আচ্ছা সাইটোপ্লাজমের কত ভাগ পানি? 96%ই হলো পানি, সাইটোপ্লাজমের অধিকাংশই কি? পানি। তাহলে এখানে আচ্ছা একটু শোনেন, গ্লাইকোলাইসিস হওয়ার জন্য গ্লুকোজকে হইতে হবে কিসে? পাইরুভিক অ্যাসিডে, নাকি? হইতে গেলে কয়টা ধাপ অতিক্রম করতে হবে? 10টা ধাপ। আর প্রত্যেকটা ধাপের জন্য এক একটা কি? এনজাইম। তাহলে কয়টা এনজাইম? 10টা এনজাইম। এগুলো কিন্তু আসে পরীক্ষায়, কয়টা ধাপ কয়টা এনজাইম? 10টা ধাপ 10টা এনজাইম। বোঝা গেল? এখন কথা হলো এই এনজাইম গুলো কই থাকবে? মাইটোকন্ড্রিয়ায় থাকবে না সাইটোপ্লাজমে থাকবে? সাইটোপ্লাজমে। আচ্ছা তাহলে যে যতগুলো এনজাইম থাকবে, এই এনজাইম গুলো অবশ্যই সাইটোপ্লাজমে অধিকাংশই কি? পানি। পানিতে কি অবস্থায় থাকবে? দ্রবীভূত অবস্থায় থাকবে। তাহলে এনজাইম গুলা সবগুলাই দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। ঠিক আছে? তো হাইড্রোফিলিক এনজাইম। ওকে, এগুলো মাথায় রাখতে হবে। এবার আসি, গ্লুকোজকে আমি কি বানাবো? পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, গ্লুকোজকে আমি পাইরুভিক অ্যাসিড বানাবো। এখন আসেন প্রথমে গ্লুকোজকে আমি, গ্লুকোজ তো 6 কার্বন বিশিষ্ট, এবং দেখেন 6 নাম্বার কার্বনটা চক্র থেকে বাইরে আছে। বোঝা গেল? তাহলে আমি ওই 6 নাম্বার কার্বন একটা ফসফেট যোগ করব, কারণ আমি জানি ফসফেট যোগ করলে আমি ওকে ভাঙতে পারবো, তা বাদে ভাঙতে পারবো না। তাই আমি ওখানে একটা ফসফেট যোগ করে দিলাম, ওখানে একটা ফসফেট যোগ করে দিলাম। এই ফসফেটটা আসলো কোথা থেকে? এটিপি থেকে। এটিপি ভাঙলো, ভেঙে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট হলো, আরেকটা ফসফেট ওখানে যোগ করে দিলাম। তাহলে ওটার নাম হইলো গ্লুকোজ, থেকে হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। এগুলো আসে না পরীক্ষায়, আসে এনজাইম। এখন বলেন তো কত নাম্বার কার্বনে ফসফেট যোগ করছে? 6 এর গ্রিক নাম হলো হেক্সা। আর এটিপি যেখানে ভাঙবে বা তৈরি হবে সেই জায়গার নাম হলো কাইনেজ। তাহলে এটার নাম হেক্সা কাইনেজ। বুঝা গেল হেক্সা কাইনেজ কেন নাম দেওয়া হয়েছে? আচ্ছা
এ হলো হেক্সাকাইনেস। এখন আসেন, এখানে ম্যাগনেসিয়াম আয়ন খুব দরকার, ম্যাগনেসিয়াম আয়ন। এবং এটা পরীক্ষায় প্রশ্ন আসছিল, এটা কোন অঙ্গাণুতে হয়? এটা তো হয় সাইটোপ্লাজমে হয়, ঠিক আছে, কিন্তু কোন অঙ্গাণু এটাকে হেল্প করে? এটা হেল্প করে হলো, এইটা এই বিক্রিয়া হওয়ার জন্য হেল্প করে হলো রাইবোজোম। রাইবোজোম হেল্প করে। আপনারা আপনাদের চ্যাপ্টার 1-এ রাইবোজোমে যান, চ্যাপ্টার 1-এ রাইবোজোমে যান, গেছেন? দেখো তো রাইবোজোমের কাজের ভিতরে এরকম কোনো কথা লেখা আছে নাকি? গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করে, কাজের ভিতরে। কাজের ভিতরে কোনো লাইন নাই রাইবোজোমের কাজের ভিতরে? হ্যাঁ, ফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন মানে কি? এই ফসফোরাইলেশন আগের দিন পড়াইছিলাম না? ফসফোরাইলেশন মানে কি? ফসফেট যোগ করা। তাহলে এখানে গ্লুকোজের ফসফোরাইলেশন মানে কি? গ্লুকোজে কি যোগ করা? ফসফেট যোগ করা। হয় কোথায়? রাইবোজোমে। আচ্ছা, তাহলে অবশ্যই রাইবোজোমে এই আয়নটা থাকতে হবে, নাহলে হবে না। দেখেন তো রাইবোজোম যেখানে দেখছেন ওখানে দেখেন তো এই ম্যাগনেসিয়াম আয়ন আছে নাকি রাইবোজোমের গঠনে? রাসায়নিক গঠনে ম্যাগনেসিয়াম আয়ন আছে নাকি? আছে। তাহলে এই ম্যাগনেসিয়াম আয়ন কোথা থেকে আসছে? ক্লিয়ার তো? রাইবোজোম থেকেই আসছে, নাই? আছে তো অবশ্যই। ওই ম্যাগনেসিয়াম আয়নের প্রশ্ন আসবে কিন্তু এরকম ভাবে কানেকশন করে কোশ্চেন আসবে, আপনি বুঝতে পারবেন না, আপনি মনে হবে যে কি রে, কিভাবে আসলো কোশ্চেন, এত কঠিন কেন? কঠিন না ভাইয়া, এটা এক চ্যাপ্টারের সাথে অন্য চ্যাপ্টার কানেক্ট করে কোশ্চেন করা হয়, তখন ঝামেলা হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা, গেল। এইবার একটু দেখেন, আচ্ছা এবার গ্লুকোজ থেকে আমি ফ্রুক্টোজ বানাবো। আমি জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের কি আইসোমার, তাহলে আইসোমার ইউজ করলে এই জায়গাটা হয়ে গেল কি ফ্রুক্টোজ। কারণ গ্লুকোজ 6 কার্বন, ফ্রুক্টোজ 6 কার্বন, আণবিক সংকেত সেম, শুধু গাঠনিক সংকেত কি ভিন্ন। এই হলো গ্লুকোজ, এই হলো ফ্রুক্টোজ, আইসোমারেজ এনজাইম ব্যবহার করলাম, ফ্রুক্টোজ হয়ে গেল। এখন স্বাভাবিকভাবে ফ্রুক্টোজ হওয়া মানে গাঠনিক সংকেত ভিন্ন। আগে শুধু একটা কার্বন বাইরে ছিল, এখন কয়টা কার্বন বাইরে? 2টা কার্বন বাইরে। ওকে, এখন এই ফ্রুক্টোজের 1 নাম্বার কার্বনের সাথে আরেকটা ফসফেট, এই যে আরেকটা ফসফেট এসে যোগ হবে। তো আগেরটার নাম ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট, এখন এটার নাম ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট। এখন কয়টা ফসফেট যোগ হয়েছে? 2টা। এই ফসফেট আসছে কোথা থেকে? আবার এখানে এটিপি ভাঙছে। আর এটিপি যেখানে ভাঙছে নাম কি? কি এনজাইম? কাইনেজ। তাই এই এনজাইমটার নাম হলো ফসফোফ্রুক্টোকাইনেজ। সমস্যা নেই। এবং এই এনজাইমটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। এটা একটু মাথার মধ্যে রাখেন, এই এনজাইমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই এনজাইম ছাড়া গ্লাইকোলাইসিস হবে না। এই এনজাইম ছাড়া কি হবে না? গ্লাইকোলাইসিস হবে না। ঠিক আছে, তারপরে যাই, ফসফোফ্রুক্টোকাইনেজ। আচ্ছা, এবার একটু আসেন, হইল? এইবার দেখেন মাঝখান থেকে এবার দুইটা দুই দিক থেকে টান দিচ্ছে স্বাভাবিকভাবে, এই যে দুইটা দুই দিক থেকে টান দিচ্ছে, টান দিলে এখন কি হবে? মাঝখান থেকে জিনিসটা কি হয়ে যাবে? ভেঙে যাবে নাকি? আর মাঝখান থেকে যখন জিনিসটা ভেঙে যাবে, মাঝখান থেকে যখন জিনিসটা ভেঙে যাবে তখন কি হবে বলেন? মাঝখান থেকে যখন জিনিসটা ভেঙে যাবে তখন কি হবে? দুইটা আলাদা হয়ে গেল না? এই আলাদা করতে যে এনজাইম কাজ করলো সেই এনজাইমটার নাম হলো অ্যালডোলেজ এনজাইম। আলাদা করতে যে এনজাইম কাজ করলো এনজাইমটার নাম কি? অ্যালডোলেজ এনজাইম। ওকে, অ্যালডোলেজ এনজাইম। এখন আসেন, তাহলে অ্যালডোলেজ এনজাইম কি আমি বুঝলাম। এখন কথা হলো, আপনাদের বইয়ে 136 নম্বর পেজে যান, 136 সেল কেমিস্ট্রি, সেল কেমিস্ট্রিতে যান।
দেখেন তো এনজাইমের ক্লাসিফিকেশন লেখা আছে নাকি? আছে? আচ্ছা, এনজাইমের ক্লাসিফিকেশন লেখা আছে? লেখা থাকলে দেখেন তো 4 নাম্বার ক্লাসিফিকেশন কি লেখা আছে, নাম কি? লাইএজ। দেখেন তো এখানে কি বলছে, গ্লুকোজ 120 ফসফেট কে থেকে কি কি তৈরি করে? এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আর একটা কি, এই বিক্রিয়াটাই দেওয়া আছে। এবং দেখতে এনজাইম ওখানে অ্যালডোলেজ নামক কোন এনজাইম আছে নাকি? আছে? তাহলে প্রশ্ন আসবে কিন্তু অ্যালডোলেজ কি ধরনের এনজাইম? অ্যানসার হবে লাইএজ এনজাইম। লাইএজ, বুঝতে পারছেন তো? অ্যালডোলেজ কোন ধরনের এনজাইম? লাইএজ এনজাইম। বুঝছেন তো কেন লাইএজ? ক্লিয়ার? এটা এটা কার ক্লাসিফিকেশনে পড়ছে? লাইএজ এর ক্লাসিফিকেশনে পড়ছে। আচ্ছা, এটা ভাঙে। এখন আসেন, আমার বানাবো কি পাইরুভিক অ্যাসিড নাকি অ্যাসিড বানাবো। এখন আমার কাছে আসে কি 3 ফসফোগ্লিসারালডিহাইড আর অ্যাসিটোন। আমরা জানি পরস্পর কি আইসোমার, তা দুইটা না লিখে আমি দুইটাকে একসাথে একটা একটা করে লিখি, একটা বাদ দিয়ে দিই, একটা লিখি, ঠিক আছে? একটা বাদ একটা লিখি, ওটাই 2 অণু। এখন আসেন অ্যালডিহাইড আছে, CHO অ্যালডিহাইড, কিন্তু আমি বানাবো কি অ্যাসিড। তাহলে আমার এখান থেকে কি বাদ দিতে হবে? হাইড্রোজেন বাদ দিতে হবে, দিয়ে ওখানে একটা কি আনতে হবে? OH আনতে হবে। তাহলে হয়ে যাবে কি COOH। ভাত দেওয়া কি এত সহজ না? আগে আমি তাহলে এখানে ফসফেট যোগ করব। কত নাম্বার কার্বনে ফসফেট যোগ করব? 1 নাম্বারে। আছে কত নাম্বার কার্বনে ফসফেট? 3 নাম্বারে। এবার আমি আরেকটা এটিপি ভাঙবো, মানে একটা না দুইটা, কারণ এটা তো সাবস্টেট কয়টা? দুইটা, তাই দুইটা দুইটা হিসাব করতেছি। এবার এই জায়গায় আমি আর দুইটা এটিপি ভাঙলাম, ওকে? ভেঙে এই জায়গা আবার এটিপি ভাঙলাম, যেহেতু ফসফেট আনলাম, বুঝছেন তো কথা? এনে এই জায়গায় আমি যোগ করে দিলাম। কোন জায়গায় যোগ করছিলাম? হাইড্রোজেনের এখানে যোগ করলাম, তখন এর নাম হয়ে গেল 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড। হইল? এইবার আসেন, শুধু ফসফেট যোগ করলে হবে না, ওখান থেকে হাইড্রোজেনও নিয়ে যেতে হবে। তাহলে হাইড্রোজেনকে সবচেয়ে বেশি পছন্দ করে NAD, তো NAD আসবে, এসে NADH হয়ে চলে যাবে, গেল? তাহলে এখানে H চলে গেলে এখানে OH যুক্ত হলে কি হয়ে গেল? অ্যাসিড। কাজ শেষ, অ্যাসিড বানানো শেষ। এখন অ্যাসিড বানানো শেষ হয়ে গেলে এখন আমি কি যে ফসফেট গুলা যোগ করছিলাম অ্যাসিড বানানোর জন্য, এই ফসফেট গুলো রাখবো না নিয়ে নিব? তাহলে এবার কি হলো? এবার একজন আসলো, আচ্ছা এখানে দেখেন হাইড্রোজেন বিয়োগ করছি না এখান থেকে, তাই এনজাইমটার নাম ডিহাইড্রোজিনেস। ডি মানে ডিলেট হাইড্রোজিনেস, আমি হাইড্রোজেনটা ডিলেট করে দিছি, বুঝছেন? এবার কি করলাম দেখেন, এবার একটা এডিপি নিয়ে আসলাম, এডিপি অ্যাডিনোসিন কয় ফসফেট? ডাইফসফেট নিয়ে এসে এই 1 নাম্বার কার্বনটাকে ফসফেট নিয়ে এটিপি বানাই ফেললাম, বুঝা গেল? এটিপি বানাই ফেললাম। তখন বলেন এর আগে 1 নাম্বার কার্বনে ফসফেট আছে, এর নাম হয়ে গেল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার বলেন 3 নাম্বার কার্বন থেকে ফসফেট বের করা কঠিন, এই 3 নাম্বার কার্বনের ফসফেটটাকে আমি 2 নাম্বারে উঠাবো, কারণ 3 নাম্বার কার্বন থেকে ফসফেট বের করতে পারবো না আমি। তাই আমি এটাকে সুন্দরভাবে আমি এখানে 3 নাম্বার থেকে কয় নাম্বার উঠাইলাম? তার 3 থেকে হয়ে গেল কত? 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে কি কোনো যৌগ যোগ হয়েছে না বিয়োগ হয়েছে, নাকি শুধু স্থান পরিবর্তন করছে? স্থান পরিবর্তন করছে, মানে মিউটেশন হয়েছে, তাই এনজাইমের নাম মিউটেজ। মিউটেশন হয়েছে, ঠিক আছে? ওকে, এইবার আমার কাছে হলো 2 নাম্বার থেকে আমি বের করে নিব, কোনো সমস্যা নেই। কিন্তু বলেন তো এই যৌগে কোন জায়গায় কার্বন কার্বন দ্বিবন্ধন আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে এটা কি হয়ে যায়? ইন। অ্যালকেন অ্যালকিন ইন হয়ে যায় না? এখন এটা আমি যখন ফসফেট বের করে নিব, সাথে এটাকে আমি ইন বানাই ফেলবো। কেন ইন বানাবো? কারণ ইন বানালে আমার সুবিধা আছে, এটা বেশি রিঅ্যাক্টিভ হবে। তা কি করলাম, এই দেখেন এই জায়গা থেকে পানি বের করে ফেললাম এবং এই দেখেন দ্বিবন্ধন হয়ে গেল। তখন আমার ফসফেট বের করে, এখন ইলেকট্রনের ঘনত্ব এই জায়গা থেকে এই জায়গা বেশি হয়ে গেছে, তাই ফসফেটটা কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। ওই জায়গা থেকে ফসফেট বের করে কি হয়ে গেছে? ইজি হয়ে গেছে। এখন বল ইন বানাইলাম না, যে এনজাইমটা ইন বানায় তার নাম ইনোলেজ। তাহলে এনজাইমের নাম কি হয়ে গেল? ইনোলেজ। কেন হইলো? ক্লিয়ার? এবার 2 নাম্বার থেকে ফসফেট বের করে কি ইজি? এবার ফসফেট নিয়ে আসলাম, বের করে দিলাম, এই এডিপি নিয়ে এসে ফসফেট বের করে দিলাম। আর যখন ফসফেট বের হয়ে গেল এর নাম হয়ে গেল কি? পাইরুভিক অ্যাসিড।
তাহলে প্রথমে ফসফেট যোগ করলাম, তারপর ভেঙে 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 ফসফেট বের করে নিলাম, হয়ে গেল পাইরুভিক অ্যাসিড, শেষ। এখন আসেন আমার নিট হিসাব কি, তাইলে আমি কয়টা এটিপি পাইলাম দেখেন। নিট হিসাব, এই জায়গা দুইটা এটিপি পাইছি, এই জায়গা দুইটা এটিপি পাইছি, চারটা এটিপি পাইছি, একটা এনএডিএইচ পাইছি, ওই যে সরি দুইটা এনএডিএইচ পাইছি, ওই যে দুইটা এনএডিএইচ, ক্লিয়ার। এবার বলেন কয়টা এটিপি খরচ করলাম, যাই আবার এখানে একটা এটিপি খরচ করছি, এখানে একটা এটিপি খরচ করছি, তাহলে আমার নিট হিসাবে আসি। নিট হিসাবে আমার এরকম হিসাব আসে, চারটা এটিপি পাইছি, দুইটা এনএডিএইচ পাইছি, আর কয়টা এটিপি খরচ করছি, দুইটা, তাহলে হিসাবে আমার 2 অণু এটিপি আর 2 অণু কি এনএডিএইচ পাই, বুঝছেন তো? তাহলে গ্লাইকোলাইসিসের আমার ফাইনাল প্রোডাক্ট কি, ক্লিয়ার? আচ্ছা গেল। এবার আসেন, আমি বলছিলাম একটা এনজাইম খুবই গুরুত্বপূর্ণ, নাম কি ছিল? ফসফোফ্রুক্টোকাইনেজ। এই সেই ফসফোফ্রুক্টোকাইনেজ, এটা একটি অ্যালোস্টেরিক এনজাইম। এখন হোয়াট ইজ অ্যালোস্টেরিক এনজাইম? 135 নাম্বার পেজে যান, 135 135 গেছেন? ছবি দেওয়া আছে দেখেন তো, দেখেন নিচে বোল্ড হবে লেখা আছে অ্যালোস্টেরিক এনজাইম, আছে ইংলিশে লেখা, পাইছেন? অ্যালোস্টেরিক এনজাইম কাকে বলে পড়েন তো, কি বলছে? যে এনজাইম কি পরিবর্তনশীল এবং পরিবর্তনশীল নাকি, একে বলে অ্যালোস্টেরিক এনজাইম। এদিক তাকান, এই এনজাইমটা এখানে দুইটা অংশ আছে আর চারটা অংশ আছে, ওকে। এখন ধরেন এই এই অংশের সাথে এই অংশ যোগ হয়, এখানে এ বসে, এখানে এ বসে, কিন্তু এনজাইমের একটা অংশ আছে যেটা হলো, তাকাই, এই যে এটা হলো এনজাইমের ইনহিবিটর, মানে এ যদি এর সাথে এসে যুক্ত হয়, রিসেপ্টর সাইট কি হয়ে যায়, ব্লক হয়ে যায়, তখন আর ও কাজ করে না, বুঝা গেল? আবার যদি এই অংশটা এর সাথে যুক্ত হয়, তখন এ আবার রিসেপ্টর সাইট ওপেন হয়, ওপেন হয়ে কাজ করা শুরু করে, বুঝা গেল? তাহলে আমার গ্লাইকোলাইসিস চলবে কি চলবে না, এটা ডিপেন্ড করবে কোন অংশে যুক্ত হচ্ছে জিনিসটা, বুঝছেন তো? এই জন্য এই এনজাইমটাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। এই বিক্রিয়া চলবে কি চলবে না ফসফোফ্রুক্টোকাইনেজের উপর কি করবে, ডিপেন্ড করবে। আচ্ছা যাই হোক, এনজাইম অ্যাক্টিভেটর ইনহিবিটর আছে। এবার একটু আসি ভাইয়া, আচ্ছা এবার আসে গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোলাইসিসের যে বিক্রিয়াটা দেখলাম আমি, কোন বিক্রিয়া? এইভাবে দেখলাম না সম্পূর্ণ, এই যে বিক্রিয়াটা, এই যে এখান থেকে এনে এই জায়গা থেকে এনে এই দিক থেকে এই বিক্রিয়াটাকে যদি উল্টা করি, তখন এর নাম হয়ে যায় কি, গ্লুকোনিওজেনেসিস, বুঝা গেল? তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে যদি আমি গ্লুকোজ বানাই, তখন তাকে কি বলা হয়, গ্লুকোনিওজেনেসিস। কোথায় হয়? সূর্যমুখীতে হয়। কোথায় হয়? রেড়ির বীজে হয়। কোথায় হয়? সরিষাতে হয়। সরিষাতে তেল হয় না, এই তেল থেকে আবার গ্লুকোজে কনভার্ট হতে পারে, বুঝা গেল? আচ্ছা পরে এগুলো পড়বো, এটা গ্লুকোনিওজেনেসিস বীজে হয়। এবার এটা কি ভাইয়া? মাইটোকন্ড্রিয়া নাকি? এটা হলো মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেন, এটা হলো আউটার মেমব্রেন। ইনার মেমব্রেনের যে অংশটা ভাঁজ হয়, অংশটাকে কি বলা হয়, ক্রিস্টি, আর ভিতরের অংশটাকে কি বলা হয়, ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সে হয় কি চক্র, ক্রেবস চক্র। ক্রেবস চক্র হওয়ার জন্য যে 100 ধরনের এনজাইম আছে, সেটা কই থাকে, ম্যাট্রিক্সেই থাকে। এখন প্রশ্ন হলো ভাই এই এনজাইম তৈরি হয় কোথায়? এই এনজাইম তৈরি হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরেই। এখন ভাই এনজাইম তো প্রোটিন, এটা তো তৈরি হবে নিউক্লিয়াস থেকে নাকি? নিউক্লিয়াস যদি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন না করে, তাহলে কেমনে তৈরি হবে? কিন্তু এই এনজাইম তৈরির জন্য ওর নিউক্লিয়াসে কোনো সিগন্যাল লাগে না, কারণ ওর নিজেরই ডিএনএ আছে, ওর নিজেরই কি আছে, রাইবোজোম আছে। ওর নিজের ডিএনএ আর নিজের রাইবোজোম কাজে লাগায় ও কি করতে পারে, ও নিজের ডিএনএ আর নিজের রাইবোজোমকে কাজে লাগায় ও কি করতে পারে, ওই এনজাইম তৈরি করতে পারে। আর কিছু লাগে না, কারোই হেল্প লাগে না। এবং এই ডিএনএ ও হলো নিজস্ব ডিএনএ, অন্য কিছু ডিএনএ না, নিজের ডিএনএ, বুঝছেন তো? এই রাইবোজোম ওর নিজস্ব রাইবোজোম।
ওকে, আচ্ছা গেল। এবার আসেন নেক্সট। এবার পাইরুভিক অ্যাসিড কই ঢুকবে? পাইরুভিক অ্যাসিড এই ম্যাট্রিক্সে ঢুকবে, ঢুকে যে চক্র সম্পন্ন করবে তার নাম কি চক্র? ক্রেবস চক্র। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে পাইরুভিক অ্যাসিড ঢুকাই দিই ওখানে। ওকে, এবার আসেন পাইরুভিক অ্যাসিড এই যে আসলো, আর এই সবুজ হলুদ জায়গাটা কি? ম্যাট্রিক্স। আসেন পাইরুভিক অ্যাসিড যখনই আসলো, আসার পর এর সাথে, এদিক তাকান, এর সাথে একজন যুক্ত হলো, যুক্ত হয়ে এখানে তৈরি হইলো অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে তৈরি হইলো। এখন এটাকে আমি ডিটেলস পড়াই আগে। আচ্ছা, প্রথমে আসলো দেখেন, প্রথমে এই যে এইটা, এটা হলো কোএনজাইম। এখানে একটা গ্রুপ আছে, নাম হলো থায়াল গ্রুপ। কোনো কিছুর সাথে এস থাকলে এটাকে কি বলা হয়? থায়াল গ্রুপ। আর এই হলো পাইরুভিক অ্যাসিড। ওকে, তাহলে এবার একটু দেখি এই দিক, এখান থেকে কার্বন ডাই অক্সাইড আছে না, এই যে কার্বন ডাই অক্সাইড, এই যে অংশটা কই গেল? এই যে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে গেল, ডি কার্বক্সিলেজ গেল। আচ্ছা, এরকম থাকলো। এবার একটা এনএডি আসলো, এনএডি কাকে পছন্দ করে? এই এইচ কে নিয়ে চলে গেল। শুধু এইচ কে নিলে হবে? এই এইচ কেও নিল, দুইটা মিলিত হয়ে এনএডিএইচ এইচ হয়ে গেল। গেল, এর এক হাত ফাঁকা হইলো, এক হাত ফাঁকা হইলো না? হইলো, এও এক হাতে বসে গেল। এখন দুই কার্বন বিশিষ্ট হয়ে গেল না? এক কার্বন তো বেরোই গেল, তাহলে হলো অ্যাসিটাইল মূলক। আগে যে কোএনজাইম, তাই একসাথে বলা হয় কি? অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, এই যে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে গেল। ক্লিয়ার? তাহলে মাইটোকন্ড্রিয়া যখন ঢুকে এটা হয়ে গেল কি? অ্যাসিটাইল কোয়ে হয়ে গেল। কিভাবে হলো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি এটা বলতে পারি, এটা যদি বলতে পারি ভাই দেখেন, অ্যাসিটাইল কোয়ে হওয়ার সময় কি কি তৈরি হয়? একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে যায়, আর একটা এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়, বা এনএডিএইচ তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু শুনেন, এটা হলো সাইট্রিক অ্যাসিড। এই যে এটা হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত? 6টা। তাহলে আমার কাছে আছে অ্যাসিটাইল কোয়ে, এটা কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন। এর সাথে আগে 4 কার্বন যোগ হলে কত কি হবে? সাইট্রিক অ্যাসিড হবে। আচ্ছা, সাইট্রিক অ্যাসিডে কয়টা কার্বক্সিলিক অ্যাসিড আছে? তাই এর নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বলা যায়। সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, জানি এটা? আচ্ছা, এটা হলো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। আলফা কেন? এই কার্বনকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনে কি গ্রুপ আছে? কিটোন গ্রুপ আছে, তাই এর নাম আলফা কিটো। আর গ্লুটারিক অ্যাসিড মানে এই যে কার্বক্সিলিক অ্যাসিড। বুঝা গেল? মূলকের পরবর্তী কার্বনকে কি বলা হয়? আলফা কার্বন। আচ্ছা, এখন এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে কয়টা কার্বক্সিলিক অ্যাসিড আছে? 2টা আছে, তো এটাকে বলা হয় কি? ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এখন বল, এইটা থেকে এটা বানানো যায়? সম্ভব। কেন? এটাতে বানানো খুব ইজি। কার্বন ডাই অক্সাইড একটা থেকে বের করে দিব, আর একটা এনে দিয়ে আসবে, এসে হাইড্রোজেন নিয়ে চলে যাবে, হয়ে গেল। বুঝতে পারছিস তো? এখন বল, এর নাম সাকসিনিক অ্যাসিড, কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। তাহলে ওখান থেকে একই সিস্টেমে 6 থেকে যদি 5 বানানো যায়, 5 থেকে 4 বানানো যায় না? এখন সাকসিনিক অ্যাসিডকে আমি একটা কাজ করি, হলো সাকসিনিক অ্যাসিড এটা। এখন সাকসিনিক অ্যাসিডের 2টা হাইড্রোজেনকে আমার পছন্দ হচ্ছে না, ওটা বের করে দিব। ধর এই যে সাকসিনিক অ্যাসিড, হ্যাঁ, এই যে সাকসিনিক অ্যাসিডকে আমি 2টা হাইড্রোজেন আমার ভালো লাগতেছে না, আমি বের করে দিলাম। ওয়েট, হয়ে গেল, 2টা হাইড্রোজেন বের করে দিলাম। ধর, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন কাটা, এই একটা হাইড্রোজেন কাটা, 2 হাত ফাঁকা হইলো না? কার 2 হাত ফাঁকা হইলো? কার্বনের। এই কার্বন কার্বন একসাথে মিলিত হয়ে গেল, আর যখন মিলিত হয়ে গেল তখন এর নাম হয়ে গেল ম্যালিক অ্যাসিড। ক্লিয়ার? এখন ঠিক আছে, ম্যালিক অ্যাসিড থেকে আমি একটা কাজ করি, এই হলো ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের 2 হাত ভেঙে দিই, ভেঙে দিয়ে এক হাতে এইচ আর এক হাতে ওএইচ যোগ করে দিই। ক্লিয়ার? তখন এর নাম হয়ে গেল, সরি, এটা হলো ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড থেকে হয়ে যায় কি? ম্যালিক অ্যাসিড। আচ্ছা, একটু ভুল হয়েছে। আচ্ছা, এবার একটু দেখেন,
তাহলে এবার একটু শোনেন ভাই, সবাই একটু তাকাই। আমার পাইরুভিক অ্যাসিড ঢুকলো, ঢোকার পর এই যে এটা তো আমরা দেখছি অ্যাসিটাইল কোয়ে হইলো। আচ্ছা অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট? 2। এখন আমি 4 কার্বন বিশিষ্ট কাউকে আমি নিয়ে আসি এখানে। 4 কার্বন বিশিষ্ট পদার্থের নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা C4 চক্রে পড়ছি আমরা। তাহলে 4 আর 2 মিলিত হয়ে কত হয়? আচ্ছা 6 কার্বন বিশিষ্ট যৌগের নাম কি? একটু আগে পড়ছিলাম, সাইট্রিক অ্যাসিড পড়ছিলাম, সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, এবং বলতো ক্রেবস চক্রে তাহলে প্রথম উৎপাদিত পদার্থের নাম কি? তাই ক্রেবস চক্রের আরেকটা নাম সাইট্রিক অ্যাসিড চক্র। আচ্ছা ক্রেবস চক্রের সাইট্রিক অ্যাসিডে কয়টা কার্বক্সিলিক অ্যাসিড থাকে? তাই ক্রেবস চক্রের আরেকটা নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। আচ্ছা এখানে কার্ব, আচ্ছা আমি তো এই চারটা কার্বন কি ধার নিচ্ছি না, এটাকে কি আমার দিন শেষে আবার কি দিতে হবে? ফেরত দিতে হবে। যে কখনোই মাইটোকন্ড্রিয়া থেকে বেরোবে না, অলওয়েজ মাইটোকন্ড্রিয়ার ভিতরেই থাকবে, হ্যাঁ, তাকে কি অণু বলা যেতে পারে? আবাসিক অণু। আবাসিক মানে কি? আবাসিক কাকে বলে? যে শুধু ওখানেই থাকে আর কোথাও থাকে না, তাই না? এই অক্সালিক অ্যাসিড শুধু একে আসে, আবার যখন শেষ হয়ে যায় অক্সালিক অ্যাসিড এখানে থেকে যায়। তাই অক্সালিক অ্যাসিড কখনো ইউজ হয় না, এইভাবেই থাকে। তো অক্সালিক অ্যাসিডকে বলা হয় ক্রেবস চক্রের কি অণু? আবাসিক অণু। মনে থাকবে? এসি একটু দুইটাই ঠান্ডা করতেছে বেশি। তাহলে ক্রেবস চক্রের আবাসিক অণু কে? অক্সালিক অ্যাসিড। আচ্ছা এবার একটু তাকা এইদিকে ভাই প্লিজ। সাইট্রিক অ্যাসিড হইলো? সাইট্রিক অ্যাসিডকে আমি একটা কাজ করি, এই অ্যাকোটিনেজ এনজাইম দিয়ে এটাকে আইসোসাইট্রিক অ্যাসিডে কনভার্ট করি। ইজি ব্যাপার। দেখ এই হলো বিউটেন, এই হলো আইসোবিউটেন। পড়ছিলেন কোনোদিন? তাহলে সাইট্রিক অ্যাসিডকে আইসোসাইট্রিক অ্যাসিড বানানো কি ইজি না? কোনো ঘটনা না তো। ওটা একটা হলো আইইউপ্যাক পদ্ধতিতে নামকরণ, আর একটা হলো ওই যে বলে না ওই যে কি সাধারণ পদ্ধতিতে নামকরণ পড়ছিলাম না, এইগুলা। তা আইসোসাইট্রিক অ্যাসিড বানাইলাম। এবার আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আমি একটা কাজ করি, এখান থেকে আমি একটা কার্বন ডাই অক্সাইড বের করে দিব। তাহলে একটা হাইড্রোজেন থেকে গেল না? ওই হাইড্রোজেনকে বের করার জন্য আমি আবার একটা NADH নিয়ে আসবো। নিয়ে আসার পর সাইট্রিক অ্যাসিড 6 কার্বন ছিল, এখন কয় কার্বন বিশিষ্ট হবে? 5। তখন এর নাম আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। বুঝা গেল? আচ্ছা গেল। এখানে হাইড্রোজেন বের হয়ে গেল না? ডিহাইড্রোজেনেস এনজাইম। এবার বল, এবার 5 থেকে আমি কত বানাবো? 4। তাহলে আবার একই সিস্টেম, কার্বন ডাই অক্সাইড বের করি, আবার NADH বের করে দিই, আবার ডিহাইড্রোজেনেস, নাম হয়ে গেল সাকসিনাইল কোয়ে। আবার কো এনজাইমটা এখান থেকে আসলো। এখন আয় সাকসিনাইল কোয়ে হইলো। এখন সাকসিনাইল কোয়ে, এই যে সাকসিনিক অ্যাসিড, এবার দেখেন সাকসিনাইল কোয়ে থেকে আমি আবার কি করলাম, এই যে কোয়েটা বের করে দিয়ে এখানে হলো কি বানাইলাম? সাকসিনিক অ্যাসিড। কাহিনী হলো ভাই এই ধাপটা আবার কেন দরকার? একবারে সাকসিনিক অ্যাসিড হইতো। কাহিনী হলো এখানে তৈরি হচ্ছে কি, এটা হয় উদ্ভিদে, প্লান্টে, আর প্রাণীর ক্ষেত্রে এই জায়গা কি তৈরি হয়? জিটি। এ হলো মেইন পার্থক্য। সাকসিনিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড উৎপাদনে যদি এটিপি তৈরি হয় এটা উদ্ভিদে হচ্ছে, আর যদি জিটিপি তৈরি হয় তাহলে কি কোথায় হচ্ছে? প্রাণীতে হচ্ছে। এখন সাকসিনিক অ্যাসিড আছে, এটা কয় কার্বন বিশিষ্ট? সাকসিনিক অ্যাসিড 4। আমি যদি এখন এই 4 নাম্বার কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড বের করি, আমি কি ফেরত দিতে পারবো? কোনোভাবে ফেরত দেওয়া সম্ভব না। এখন তাহলে কি করি? সাকসিনিক অ্যাসিডকে আমি একটা কাজ করি, এই হলো সাকসিনিক অ্যাসিড, এখানে এই যে ফিউমারিক অ্যাসিড বানাই দিই। তাহলে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড বানানো তো ইজি ব্যাপার, শুধু দুইটা কি বাদ দিতে হবে? হাইড্রোজেন, নাকি? দুইটা হাইড্রোজেন বাদ দিলে এই যে সাকসিনিক অ্যাসিড ছিল, এই যে দেখ হয়ে গেল সাকসিনিক অ্যাসিড। এই দুইটা হাইড্রোজেন বাদ দিয়ে দিলে ডাবল বন্ড হয়ে গেল, আর ডাবল বন্ড হয়ে গেলে ওটা হয়ে যাবে কি? ফিউমারিক অ্যাসিড। তা হাইড্রোজেন যে বাদ দেবো, হাইড্রোজেনকে নেওয়ার জন্য লোক লাগবে না? ওই যে নেওয়ার লোক চলে আসছে না, দেখতো কি আসছে, এই যে FAD এসে দুইটা হাইড্রোজেন নিয়ে কিসে কনভার্ট হয়েছে? FADH2। আচ্ছা এবার দেখ ফিউমারিক অ্যাসিড আর সাকসিনিক অ্যাসিড, শুধু একটা হলো এই দুইটা হাইড্রোজেন বাদ। এবার বল এটাকে ম্যালিক অ্যাসিড বানানোর জন্য কি করব? এই হাত ভেঙে দিব, এই দেখ এই হাত ভেঙে দিব, এই হাত যদি ভেঙে দিই, এক হাতে H দিব আর এক হাতে কি দিব? তাহলে পানি আসতে হবে। এবার দেখতো পানি আসে নাকি? এই যে পানি, ওয়েট কর, এই যে পানি আসলো, পানি এসে এক হাতে H আর এক হাতে ওই কি হয়ে গেল? ম্যালিক অ্যাসিড। ওকে, আচ্ছা ম্যালিক অ্যাসিড হয়ে গেল।
এইবার ম্যালিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটা হয়ে যায় কি অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডকে আমি আবার ফেরত দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার কি কি হইলো দেখছেন ক্রেবস চক্রে? তাহলে আমি যা নিলাম তাই ফেরত দিলাম। ফাঁকতালে আমার বিভিন্ন জায়গায় NADH2 NADH2 FADH2 আর কি তৈরি হলো জিটিপি বা এটিপি তৈরি হলো। এ হলো আমার প্রোডাক্ট, তাই না? এবার বলেন তো NAD FAD থেকে আমি কি বানাইতে পারবো? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এটিপি বানাইতে পারবো না? ওটা আমি পরে পড়াচ্ছি, এটিপি বানানোর সিস্টেমটা পড়াচ্ছি, কিন্তু এটা তো হইলো। এখন এটা পরীক্ষায় আসে যে কোন ধাপের পরে কোন ধাপ, এটা মনে রাখার সিস্টেম হলো এটা। দেখেন সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনাইল কোয়ে সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এই সিরিয়ালটা আসে। তো এটার জন্য এই কবিতাটা লিখে ফেললে হয়ে গেল। এটা কিছুই না, এটা হলো আমার সাইট্রিক অ্যাসিড থেকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড বানাইতে হবে। বুঝা গেল? গেল। এখানে কোন বিক্রিয়াটা বেশি ইম্পর্টেন্ট এটা দেখাই দেবো। এখানে বিক্রিয়াটা বেশি ইম্পর্টেন্ট হলো সাকসিনিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, আর আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এই দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এবার আসেন উদ্ভিদ আর প্রাণীর ক্রেবস চক্রের মধ্যে পার্থক্যটা কোন জায়গা? জিটিপি আর এটিপি এক, আর একটা পার্থক্য আছে, এই যে উদ্ভিদের মাইটোকন্ড্রিয়াতে NAD ম্যালিক এনজাইম আর ডিকার্বোজাইলেজ পাওয়া যায়, যেটা প্রাণীতে পাওয়া যায় না। ঠিক আছে, এটা দুইটা পার্থক্য আর কিচ্ছু না। আচ্ছা গেল, এটা লাগবে না, এটা লাগবে না। এই ক্রেবস চক্রের গুরুত্ব বইতে অনেক গুরুত্ব আছে, কিন্তু চারটা পড়তে হবে। এই গুরুত্ব জৈব অ্যাসিড তৈরি করা যায়, অ্যামিনো অ্যাসিড তৈরি করা যায়, পাইরিমিডিন বেস তৈরি করা যায়, আর পলিফেরাগিন তৈরি করা যায়। এই চারটা গুরুত্ব পড়তে হবে। বুঝা গেল? ক্রেবস চক্রের গুরুত্ব কয়টা? চারটা। ওকে, পলিফেরাগিন কি কাজে লাগে? হিমোগ্লোবিন তৈরিতে কাজে লাগে। আমাদের হিমোগ্লোবিন তৈরিতে পলিফেরাগিন কাজে লাগে। বুঝা গেল? আচ্ছা গেল। এবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কই অবস্থিত? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কই অবস্থিত সেটা একটু দেখেন। আমরা জানি এই FAD NAD যা আছে না কেন সবকিছু থেকে কি বানানো, এটিপি বানানোর প্রসেসটার নামই কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওকে, এটা থেকে আমি এটিপি বানাবো, আর কিচ্ছু না। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কই থাকে সেটা আগে একটু দেখেন, এই যে ইনার মেমব্রেনে। তাহলে বলেন তো FAD NAD সব তৈরি হচ্ছে কোথায়? গ্লাইকোলাইসিসে NAD এখানে তৈরি হচ্ছে, NADH2, আর বাকি সব FAD NAD সব এখানে ভিতরে তৈরি হচ্ছে না? এখন খেয়াল করো, দেখেন FAD প্রথমে NAD তে আছে, এই হলো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। এটা কোন মেমব্রেন? আউটার মেমব্রেন। ঠিক আছে, তাহলে এতক্ষণ FAD NAD তৈরি হচ্ছে সব এখানে। এই NAD এই হলো একটা প্রোটিন, নাম দিছে কি? কমপ্লেক্স 1। এখানে এসে ভেঙে গেল, কয়টা ইলেকট্রন ত্যাগ করলো? বুঝেন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুইটা। এই দুইটা ইলেকট্রনের যে শক্তি, এই শক্তি দিয়ে সে এখান থেকে কয়টা হাইড্রোজেন বের করে দিল? তাহলে ভিতরে হাইড্রোজেনের সংখ্যা কি হইল? কমলো, বাইরে বাড়লো। এই যখন কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 3 তে আসে, আগে কয়টা হাইড্রোজেন বের করে দেয়? এ যখন কমপ্লেক্স 4 এ আসে, কয়টা বের করে দেয়? তাহলে একটা NAD H যে ইলেকট্রন ত্যাগ করে, সেই ইলেকট্রন থেকে কয়টা হাইড্রোজেন আয়ন বাইরে যায়? 10টা, টোটাল 10টা। ওকে, এবং ত্যাগ করার পর 10টা বের করার পর ইলেকট্রন একেবারে নিষ্ক্রিয় অবস্থায় থেকে যায়। এই ইলেকট্রনটাকে যদি কেউ রিসিভ না করে, তাহলে নেক্সট NAD আর ভাঙবে না। বুঝা গেল? এখন বলেন তো এই ইলেকট্রনটাকে রিসিভ করার জন্য আমার কে লাগবে? ইলেকট্রোপজিটিভ মৌল না ইলেকট্রোনেগেটিভ মৌল? ইলেকট্রোনেগেটিভ মৌল, যে ইলেকট্রন কি করে? রিসিভ করে। আর আমরা এমন একটা গ্যাস গ্রহণ করি যে গ্যাসটা প্রচন্ড ইলেকট্রোনেগেটিভ, সে কোনটা? অক্সিজেন। আমাদের কিন্তু দেহের কোনো জায়গায় অক্সিজেন কাজে লাগে না, শুধু এই একটা জায়গায় অক্সিজেন কাজে লাগে।
যে অক্সিজেন এই নিষ্ক্রিয় ইলেকট্রনটাকে নিয়ে এই জায়গায় হাইড্রোজেনের উপস্থিতিতে কি বানাই ফেলে। আর এতক্ষণ যত জায়গা পড়লাম কোন জায়গায় কোনো অক্সিজেন লাগছে, এই ক্রেবস চক্র পড়ে আসছে, কোনো জায়গায় কোনো অক্সিজেনের ব্যবহার নাই। আপনি যদি নিঃশ্বাস নিয়ে বন্ধ করে দেন এই জায়গায় অক্সিজেন পৌঁছাবে না, আর যদি এই জায়গায় না পৌঁছায় অক্সিজেন এই জায়গায় ইলেকট্রন আর কেউ রিসিভ করবে না, নেক্সট এনএডি আর ভাঙবে না, আপনি কোনো শক্তিই পাবেন না। প্লাস এই জায়গায় ইলেকট্রন দেখেন এই জায়গায় দুইটা হাইড্রোজেন কি হয়ে গেল, ইউজ হয়ে গেল। তাহলে ভিতরে হাইড্রোজেনের পরিমাণ কমতেছে, বাইরে হাইড্রোজেনের পরিমাণ। এমন বলেন তো একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে না, ইলেকট্রোমোটিভ ফোর্স বা প্রোটন মোটিভ ফোর্স তৈরি হচ্ছে। প্রোটন এখন বাইরে থেকে কই আসতে চায়, ভিতরে, কিন্তু আসবে কোথা থেকে, আসার জন্য এই হলো সেই মটর প্রোটিন, যেটা অলওয়েজ কি হয়, ঘুরে, যেটা অলওয়েজ ঘুরবে। কিন্তু চারটা হাইড্রোজেন আয়ন ঢুকলে একবার ঘুরে আসে। তাহলে চারটা হাইড্রোজেন আয়ন সমান কয়টা এটিপি, একবার ঘুরলে একটা এডিপি একটা কিসে কনভার্ট হয়, তাহলে চারটা হাইড্রোজেন আয়ন সমান একটা এটিপি। তা কয়টা হাইড্রোজেন আয়ন বের করছিল, তাহলে কয়বার ঘুরবে, 2.5 বার, যেটাকে সমান করে কত লেখা হয়। তাই আপনি 9 10 এ পড়ে আসছেন 1 অণু NADH সমান 3 অণু ATP। 3 অণু ATP কই তৈরি হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার বাইরে না ভিতরে, ভেতরে। বিষয়টা বুঝছেন। এবার আসেন FAD তে দেই। আচ্ছা FAD কোন জায়গায় ভাঙছে ভাই, 1 নম্বরে ভাঙছে না 3 নম্বরে ভাঙছে, 2 নম্বরে ভাঙছে। দেখেন FAD কিন্তু একে ভাঙে নেই, ভাঙছে দুইতে, দুইতে। যেখানে দুইতে ভাঙছে এখান থেকে দেখেন এটা কিন্তু দুইটা, দুই পাশে ট্রান্সমেমব্রেন প্রোটিন না, অর্থাৎ ইন্টিগ্রাল প্রোটিন না, কিন্তু এটা লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাই এখান থেকে কোনো হাইড্রোজেন বের হইতে পারতেছে না। তাই এই ইলেকট্রন এখানে যাচ্ছে, যে এখান থেকে কয়টা হাইড্রোজেন বের করতেছে, এটা আবার এখানে যাচ্ছে কয়টা বের করতেছে। তাহলে FAD কয়টা ইলেকট্রন বের করে, 6টা। 6টা হইলে কয়বার ঘুরবে, 1.5 বার, যেটাকে সমতুল করে কত বলা হয়, 2। তাহলে 1 অণু FAD সমান কয় অণু ATP, 2 অণু ATP ধরা হয়। এবার বলেন আচ্ছা গ্লাইকোলাইসিসে যে আমি NAD পাইছি, ওই NAD কই পাইছি, এই ভিতরে না বাইরে, ওই যে সাইটোপ্লাজমে যে NADH পাইছি ওটাকে আবার এখানে ঢুকতে হবে, ঢুকে কাজ করতে হবে। তাহলে এখানে ঢুকতে যায় ওর শক্তি খরচ হয়ে যায়। তাই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যে NAD তৈরি হয়, এই NAD তে 3 অণু ATP পাইলেও যেটা গ্লাইকোলাইসিস প্রসেসে যে NAD তৈরি হয় ওটা আমরা কয় অণু পাই, 2 অণু। কারণ ওইটা এখান থেকে আর এখান থেকে বের করতে পারে, এটা এই পর্যন্ত জায়গায় পৌঁছাতে পারে না। বুঝতে পারলো, অনেক ফ্যাক্ট আছে একটা। যাই হোক এই প্রসেসটার নামই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখন এই জায়গা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি, কমপ্লেক্স 1 2 3 4। কমপ্লেক্স 4 এ এসে অক্সিজেন এসে লাগে, আর কোনো জায়গায় অক্সিজেন লাগে না। আচ্ছা গেল গেল এখানে মোটামুটি সবই আছে। এই যে এখানে আউটার ইনার মেমব্রেন, এখানে এই যে এখানে এই যে NAD এসে যে ইলেকট্রন লাগে এই ইলেকট্রন দিয়ে প্রোটন বাইর করে দেয়, Na প্রোটন বের করে দেয়, এগুলো সবই আছে, একই সিস্টেম। জাস্ট আমি যেটা বুঝাইলাম এইটাই, এই যে প্রোটন বের করে দেয়, তারপরে প্রোটন ভিতরে এই যে এই ইলেকট্রন নিষ্ক্রিয় ইলেকট্রন গুলাকে অক্সিজেন আসে, অক্সিজেন এসে এই দুইটাকে মিলিত করে কিসে কনভার্ট করে, পানি। আর ওই জায়গায় বাইরে হাইড্রোজেন আয়ন বেড়ে যায়, ভিতরে হাইড্রোজেন আয়ন কমে যায়। তাই বাইরে থেকে হাইড্রোজেন আয়ন কই ঢুকবে, ভিতরে ঢুকবে, এটা ঘুরতে থাকবে। আগে ঘূর্ণন শক্তিকে কাজে লাগায় কি গঠন করবে, এটিপি তৈরি হবে। এই আবিষ্কারের জন্য নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল, যে কিভাবে এটিপি তৈরি হয় আমাদের বডিতে। ঠিক আছে, যাই হোক এটা দরকার নেই। এখন আসেন আমরা শ্বসনিক বস্তু হিসেবে কার্বোহাইড্রেট, লিপিড আর কি ব্যবহার করি, প্রোটিন আর কিছু জৈব অ্যাসিডও ব্যবহার করে থাকি। এবার অবৎ শোষণ মানে কি, অবৎ শোষণ কি, আমার এত কিছু হচ্ছে অক্সিজেন তো নাই, তাহলে আমার ওই পর্যন্ত তো আর যাবে না নাকি। অবৎ শোষণ আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। অবৎ শোষণের আরেকটা নাম কি, ফার্মেন্টেশন। এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে। একটা হলো অ্যালকোহলিক ফার্মেন্টেশন, আর একটা হলো কি ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এটা হয় আমাদের, আর ওটা হয় কার, উদ্ভিদের নাকি। অ্যালকোহলিক ফার্মেন্টেশন কিছুই না, এটা কি হয় সেটা দেখেন।
ওই জায়গায় ইথানল তৈরি হয়, আমাদের কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। কারণ পাইরুভিক অ্যাসিড আর ক্রেবস চক্রে ঢুকতে পারতেছে না, আর পাইরুভিক অ্যাসিড যদি ক্রেবস চক্রে ঢুকতে না পারে, এখানে কি তৈরি হচ্ছে? ইথানল। আর এই জায়গায় কি তৈরি হচ্ছে? ল্যাকটিক অ্যাসিড। বোঝা গেল? আচ্ছা, এবার দেখ কিভাবে ইথানল তৈরি হচ্ছে সেটা খেয়াল করেন। পাইরুভিক অ্যাসিড থেকে আগে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে যাচ্ছে, গেল, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে গেল, যাওয়ার পর এবার দেখেন একটা, এই যে নাম হয়ে গেল কি? অ্যাসিটালডিহাইড। এবার এখানে এসে আমরা মনে হয় এটা জানি, সবাই এটা মনে হয় জানি, এই NADH আসলো, NADH এসে এটা হাইড্রোজেন দান করে দিল। আর কোন জায়গা কোন অ্যাসিড, কোন অ্যালডিহাইডে যদি আমি হাইড্রোজেন দান করি, এটা কিসে কনভার্ট হয়ে যায়? অ্যালকোহলে। যেমন এটা মনে হয় পড়ছিলেন, অ্যাসিডে যদি হাইড্রোজেন দান করে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডে হাইড্রোজেন দান করে কি হয়ে যায়? অ্যালকোহল হয়। এই জন্য আমাদের পান্তা ভাত খাইলে একটু মাতাল মাতাল লাগে, কারণ পান্তা ভাত যখন আপনি ঢেকে রাখেন তখন এটা কি হয়ে যায়? অ্যালকোহল হয়ে যায়, ইথানল হয়ে যায়, তখন মাতাল মাতাল লাগে। আবার আমাদের ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখেন। আমাদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বেরোনোর কোনো জায়গা নেই, আমাদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বেরোনোর কোনো জায়গা নেই। ঠিক আছে, আমাদের কার্বন ডাইঅক্সাইড কখনো দেহ থেকে বেরোবে না, অর্থাৎ আমাদের কোনো ডিকার্বক্সিলেজ এনজাইমই নেই। তাহলে কার্বন ডাইঅক্সাইড না বেরোয়, তাহলে এখন এই হাইড্রোজেন আয়ন এসে কই দান করবে? হাইড্রোজেন আয়ন এসে কি করে? এই হাত ভেঙে দেয়, ভেঙে দিয়ে দেখেন এক হাতে হাইড্রোজেন আয়ন আর এক হাতে হাইড্রোজেন আয়ন দান করে। এই যে দুই হাতে হাইড্রোজেন আয়ন আসলে এর নাম হয়ে যায় এই যে ল্যাকটিক অ্যাসিড। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বেরোনোর উপর হাইড্রোজেন আয়ন দান করলে এটা হয় কি? মানে অ্যালকোহল। আর কার্বন ডাইঅক্সাইড না বেরোয় যদি হাইড্রোজেন আয়ন না আসে, তাহলে এটা কি হয়? ল্যাকটিক অ্যাসিড। এই যাই হোক না কেন, আমার NADH ব্যবহার হয়ে গেল, আমার শুধুমাত্র থাকতেছে কি? কয় ইউনি এটিপি? 2 ইউনি এটিপি। ঠিক আছে, এখন পাস্টুর ইফেক্ট কি? পাস্টুর ইফেক্ট হলো এদিক তাকান, ইস্ট। ইস্ট নামক একটা ছত্রাক আছে, যাকে যদি আপনি অক্সিজেনের উপস্থিতিতে রাখেন, স্বাভাবিকভাবে অ্যারোবিক রেসপিরেশন করবে। আর অ্যারোবিক রেসপিরেশন করলে কয় ইউনি এটিপি তৈরি হবে? 36 ইউনি এটিপি তৈরি হবে, 38 ইউনি হবে না, কারণ গ্লাইকোলাইসিসের যে NADH ওখান থেকে 2 ইউনি এটিপি কি হয়ে গেছে? কমে গেছে। আচ্ছা, কিন্তু এই ইস্টটাকেই যদি আপনি অক্সিজেনের অনুপস্থিতিতে রাখেন, দেখবেন এ 36 অণু এটিপি তৈরি করবে। কয় অণু এটিপি তৈরি করার কথা ছিল? 2 অণু, কিন্তু 36 অণু এটিপি তৈরি করে। কারণ যে সময়ে সে সবাত শোষণ করতেছিল, ওই সময়ে সে অবাত শোষণ করে কয়বার? 18 বার। মানে মেইন প্রোডাক্টে ঝামেলা রাখে না, কিন্তু কার্যক্রম কি করে দেয়? বাড়ায় দেয়। তাই একে বলা হয় সুবিধাবাদী ছত্রাক। যেই সময় যেটা সুবিধা সেই সময় সেটা সে করে, কিন্তু মেইন প্রোডাক্টে কোনো কি নাই? ঝামেলা নেই। বুঝা গেল? আচ্ছা, এটাকে বলা হয় পাস্টক ইফেক্ট। আচ্ছা, যাই হোক, এটা লাগবে না, এটা লাগবে না। এখানে হলো ইন্ডাস্ট্রি, এগুলো সব আমি দাগাই দিচ্ছি। এখন একটু আসেন, আমাদের বইটা একটু দাগাইতে হবে প্রথমে, এরপরে আমি আবার খনিজ লবণ পরিশোষণ পড়ব। আচ্ছা দেখেন, এই না, এখানে মেইন জিনিস লাগবে কার্বোহাইড্রেট হলো শক্তির প্রধান উৎস। এখানে শ্বসন হলো জাগন বিজাগন বিক্রিয়ার সমষ্টি। ওকে, জৈব যৌগের সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক শক্তিতে পরিণত হয়, একে কি বলা হয়? শ্বসন বলা হয়। গেল? আচ্ছা, কত ইউনিট তৈরি হয়? 38 অণু না, ঠিক আছে। নেক্সট, দিবারাত্রি 24 ঘন্টা শ্বসন চলে। সাইটোপ্লাজম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, দুই জায়গায় হয়। মাইটোকন্ড্রিয়াকে প্রধান অঙ্গ হিসেবে ধরা হয়। আর শ্বসনিক বস্তু আছে শর্করা, প্রোটিন, চর্বি, জৈব অ্যাসিড। স্টার দিয়েন। এটিপি কখনোই এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হতে পারে না, সকল কোষে এটিপি সরবরাহ করতে হয়। ঠিক আছে, তাহলে তো বাইরে থেকে এটিপি দিলেই আমরা আবার কি হয়ে যেতাম? সজাগ হয়ে যেতাম। আচ্ছা, এবার আসেন এখানে অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, সবাত আর একটা কি? অবাত।
ওকে, যে অংশটা লাগবে শুধু সেই অংশগুলো দেখাচ্ছি। তারপর সবাত শ্বসন। সবাত শ্বসনে আচ্ছা কোথায় কোথায় হয়? বহু ব্যাকটেরিয়া, অধিকাংশ ছত্রাক, প্রতিষ্ঠা প্রাণীতে সবাত শ্বসন হয়। গ্লাইকোলাইসিস স্থান কই? সাইটোপ্লাজম। এটাকে ইএমপি পাথওয়েও বলা হয়। হ্যাঁ কই গেল? ইএমপি পাথওয়ে, বিজ্ঞানীগুলোর নামও আছে। এটাকে সাইটোপ্লাজমিক শ্বসনও হয় বলে। এখানে সকল এনজাইমই কি দ্রবণীয়। ঠিক আছে, নেক্সট নেক্সট হলো, লাগবে না এটা, 1 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ আর 9 নাম্বার ধাপ একমুখী, বাকি সবাই উভমুখী। এখানে হেক্সাকাইনেজ যেটা লাগবে, ফসফোফ্রুক্টোকাইনেজ এটাকে স্টার দিবেন কারণ এটা অ্যালোস্টোরিক এনজাইম। অ্যালডোলেজ এটা লিখবেন লাইয়েজ। পড়াইছিলাম মনে হয় লাইয়েজ কেন, নাকি গেল। এদিকে দেখবেন কোনটা, ডিহাইড্রোজিনেজ, তারপরে মিউটেজ 3 থেকে কত হয়েছে 2, ইনোলেজ কারণ এখানে ডাবল বন্ড হয়েছে, আর এই যে লাস্টের ধাপটা এখানে। ঠিক আছে, ধাপগুলো লাগবে, কোনটা কোনটা একমুখী কোনটা কোনটা উভমুখী দেখেন লেখা আছে। গ্লাইকোলাইসিসের বিক্রিয়া 9টি ধাপের মধ্যে 1, 3 ও শেষের ধাপটি একমুখী, বাকি সবাই উভমুখী। এখানে কয় অণু? 2 অণু এটিপি, 2 অণু এনএডিএইচ তৈরি হয়, আর 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। কি কি তৈরি হচ্ছে এটা লাগবে। তারপর আচ্ছা নেক্সট, এই যে এটা একটু স্টার দিয়ে পড়বেন, কেন NADH2 লেখা হয় না। ঠিক আছে, এই যে অ্যালোস্টোরিক এনজাইম, এখানে এই যে অ্যালোস্টোরিক এনজাইম নিয়ন্ত্রণকারী এনজাইম। ওকে, তারপর এটা খুবই ইম্পর্টেন্ট, গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ার গুরুত্ব, এখান থেকে কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট এটা। সুপ্ত শক্তি কত পার্সেন্ট, কত পার্সেন্ট আর কত পার্সেন্ট পাইরুভিক অ্যাসিডের মধ্যে জমা থাকে? আচ্ছা, এটা উপচিতিমূলক পথে হয়ে থাকে, উপচিতিমূলক। এবার গ্লুকোনিওজেনেসিস, যদি গ্লাইকোলাইসিসের বিক্রিয়া কোন পথে হয়? উল্টা পথে হয়, তাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। যেমন এই যে সূর্যমুখী বীজ ইত্যাদি জমাকৃত তেল গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হয়। ওকে, নেক্সট নেক্সট পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন স্থান কই? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। অ্যাসিটাইল কই হলো এমন একটা উপাদান যেটা লিংক রিঅ্যাকশন করে, মানে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের লিংক রিঅ্যাকশনটা হলো অ্যাসিটাইল কই। লিংক রিঅ্যাকশন কথাটা একটু লাগবে। গ্লাইকোজেনোলাইসিস এটা সংঘটিত হয় যকৃতে এবং বৃক্কে। এবার আসেন ক্রেবস চক্র, সংগঠনের স্থান মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। একে সাইট্রিক অ্যাসিড চক্রও বলে। এবার এখানে ইম্পর্টেন্ট, কোনটা কোনটা একমুখী, একমুখী বিক্রিয়া ইম্পর্টেন্ট। এবার আসেন
বিজ্ঞানী চার্লস হেনস ক্রেফট 1937 সালে এটা আবিষ্কার করছিল। এটা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড বা টিসিএ সাইকেলও বলা হয়, সাইট্রিক অ্যাসিড চক্রও বলে। এর আরেকটা নাম আছে অ্যাম্ফি মেটাবলিক পথে। কারণ এখানে অ্যাম্ফি মানে উভয়, উপচিতিও ঘটে অপচিতিও ঘটে, মানে কোনো কিছু তৈরি হয় বা কোনো কিছু ভাঙেও। ওকে, নেক্সট। এখানে ইম্পর্টেন্ট হলো এই ধাপ, এই এই দুইটা ধাপ খুবই ইম্পর্টেন্ট। লাগবে না, এই যে পার্থক্য 1, 2 ক্রেবস চক্রের গুরুত্ব 100% ইম্পর্টেন্ট। বুঝা গেল? ক্রেবস চক্রের গুরুত্ব কিন্তু ভুল করা যাবে না। এবার আসেন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোথায় হয়? মেমব্রেনে। কমপ্লেক্স 1 2 3 4 আছে না, 1 2 3 4, এই যে সবগুলা লাগবে, 1 2 3 4 সব। আচ্ছা, এবার বলেন তো, এই যে দেখেন 1 এনএডি আসলো, 2 গেল এফএডি, দেখছেন? এই জায়গা থেকে চারটা 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 2টা, এই যে ঘুরে ঘুরে ঢুকবে আর এই হবে, ঠিক আছে? দেখলাম আমরা, কিন্তু কথা হলো এখানে কমপ্লেক্স 4 বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, কমপ্লেক্স 4 কই গেল? দেখেন এই যে 4 নাম্বারটা, এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে বিদ্যমান অক্সিজেন কমপ্লেক্স 4 হতে 2টি ইলেকট্রন গ্রহণ করে 2টি প্রোটনের সাথে মিলিত হয়ে এখনো পানি তৈরি করে, এবং অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির কারণে এই আকর্ষণ তৈরি হয়। যদি এটা না হইতো কখনো ইটিসি তে কোনো কি তৈরি হইতো না, শক্তি উৎপন্ন হইতো না। বুঝা গেল? তারপরে আসেন অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন, মানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এবার খেয়াল করেন, এই যে হাইড্রোজেন বাইরে চলে গেল, এবার ভিতরে আসতেছে, আসতেছে না, তাই ঘুরতেছে না, এটাকে বলা হয় প্রোটন মোটিভ ফোর্স। দেখেন তো লেখা আছে নাকি প্রোটন মোটিভ ফোর্স, এই যে প্রোটন মোটিভ ফোর্স বলে। এবং এই প্রোটন মোটিভ ফোর্স ব্যবহার করে কেমিওসমোটিক প্রক্রিয়ায় আমাদের শরীরে কি তৈরি হয়, এটিপি সৃষ্টি হয়। কে আবিষ্কার করছিল? মিচেল। এই জন্য তাকে 1978 সালে রসায়নে নোবেল প্রাইজ দেওয়া হয়, কেমিস্ট্রিতে। এবং এটিপি তৈরি প্রক্রিয়াটার নাম কি? কেমিওসমোটিক প্রক্রিয়া, ঠিক আছে? দুই জায়গা প্রোটনের পার্থক্য তৈরি হলো না, এটার নামই হলো প্রোটন গ্রেডিয়েন্ট, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এগুলো সব আছে, আন্দাজে পড়াইনি ওইগুলা কোনো কিছু, বুঝছেন? সবই আছে। থাকবো? আচ্ছা, এবার দেখেন এই যে সেটা হলো আণবিক এটিপি সিনথেসিস, যেটা আণবিক মটক বিশিষ্ট, এটা মাথা ঘূর্ণনে ক্ষুদ্রতম রোটেটরি প্রোটিন, এবং এই ঘূর্ণনের কারণে এটিপি ঘূর্ণন শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। বুঝা গেল? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই যে অক্সিজেনের প্রয়োজনীয়তা। অক্সিজেন যদি না থাকতো কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রন ধরার জন্য কেউ থাকতো না, আর যদি না থাকতো মানুষ মারা যেত। তাহলে শ্বাস না নিলে মানুষ কেন মারা যায়? ক্লিয়ার? গেল? এই যে আমাদের পেশিগুলোতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হইলেও কিন্তু ব্রেইন এটা তৈরি করতে পারে না, ফলে অক্সিজেনের অভাবে প্রথম স্নায়ুকোষই মারা যায়। পানিতে ডুবে গেছেন, সময় 15 মিনিট পার হয়ে গেছে, আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। বোঝা গেল? 15 মিনিটের মধ্যে মারা যাবে। গেল?
লাগবে না, এটা রিডিং করলেই হবে। শ্বসনিক বস্তু আকারে কি কি থাকে আগেও বলছি। এবার দেখেন 36 অনু এটিপি হিসাব দেখছেন তো, দেখেন 6 তাহলে আড়াই আড়াই করে ধরেনি, কত করে ধরছে? 3 করে, 3 6 18। আচ্ছা আড়াই করে ধরলে কত আসবে? এটা 15 নাকি? বুঝেন? এবার বলেন এটা কত করে ধরছে? 2 করে, 1.5 করে ধরলে কত আসবে? 4 জায়গায় কত আসবে? 3। এটিপি সমান তো এটিপি, নাকি কোনো ঝামেলা নাই? তাহলে এটা আসে 15, এটা আছে 3, এখানে তো 3 আসে না? আচ্ছা এখানে তো 2 2 এটিপি, কোনো সমস্যা নেই। এবার এটা কত করে ধরছে? 3 দুগুণী মানে 6, আমি যদি আড়াই করে ধরলে কত হবে? 5। তাহলে 6 জায়গায় কত আসে? 5। এক্সাক্টটা ধরি আগে, হ্যাঁ? আচ্ছা এইটা 2 অনু এটিপি, এখানে 2 অনু, ঠিক আছে, কিন্তু এখানে কত অনু? 2 অনু এটিপি। যদি আড়াই করে ধরতাম তাহলে আসতো কত? 5। কিন্তু এখানে দিছে কেন 4? কারণ এটা আসতেছে কোথা থেকে? তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে না, বাইরে থেকে আসতেছে, তাহলে কমে যাচ্ছে শক্তি। তাহলে কত কমে যায়? এটা কমে আসে হলো 1.5। এক্সাক্ট নাম্বার কত হয়? 1.5, কিন্তু ধরছে কত করে? 2 করে। তাহলে আমি 1.5 করে ধরে কত হয়? 3। এবার যোগ কত? এক্সাক্টটা যোগ কর। 5 5 10, 10 আর 15 কত? 25, 25 আর 3 কত? 28 আর 2। তাহলে আমাদের মেইন কয় অনু এটিপি তৈরি হয়? লিখছি কত? কিন্তু না, এদিক তাকাই, আপনাদের বইয়ের নিচে কিন্তু এখানে লেখা আছে এক্সাক্ট 30টা অনু এটিপি তৈরি। তাহলে এক্সাক্ট করে ধরলে 30টাই, কিন্তু এটাকে আড়াই বা 1.5 হিসাব করা কি কঠিন, তাই ওটাকে ধরে নেয় কি সমতুল করে ধরে 6 অনু এটিপি বাড়াই ফেলছে। হ্যাঁ 30 হিসাবটা কি ক্লিয়ার? দেখ সব 1.5 আড়াই করে ধরা হয়েছে, ক্লিয়ার তো? কারণ আমি জানি 10টা হাইড্রোজেন আয়ন সমান 4টা হাইড্রোজেন আয়ন সমান একবার ঘুরবে, 10টা হাইড্রোজেন আয়ন বেরোলে আমার আড়াইবারই ঘুরবে, তাই না? সহজ হিসাব এখানে। তাহলে এটা গেল, এটা পারবো 36 অনু। আসলে কি 36 অনু না 30 অনু? 30 অনু। 38 তো নাই, 38 কথা তো ভুলে যা, এনে 36 দেওয়া হয়েছে, 36 না 30। তাহলে যদি হিসাব করি, আমি যদি 1 অনু গ্লুকোজ খাই, এই যে গ্লুকোজ খাইলে গ্লুকোজ পড়লে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? তাহলে আমাদের আমাদের যদি একটা ইঞ্জিন ধরি, যেমন ধর পেট্রোল ইঞ্জিন, 1 কিলোমিটার মানে 1 লিটার তেল পড়লাম কত কিলো যাইতে পারলাম, ওটাকে বলা হয় পেট্রোল ইঞ্জিনের কি কার্যক্ষমতা। আমাদেরও তো তাহলে কার্যক্ষমতা আছে, তাহলে আমাদের কর্মদক্ষতা হতো কত? 55.4%। এটা আসে পরীক্ষায়, আমাদের কর্মদক্ষতা কত? আর 1 অনু এটিপি সমান 10 কিলো ক্যালোরি শক্তি। ওকে, 10 কিলো ক্যালোরি শক্তি। গেছে? এবার আসি তাকাই, এই যে অবাধ শোষণ, অবাধ শোষণে কয়টা ধাপ আছে ভাইয়া? 2টা। এই দেখেন, আচ্ছা 20 কিলো ক্যালোরি শক্তি দিছে কেন? কয় অনু এটিপি পাওয়া যায়? 2 অনু এটিপি। এবার দেখ অবাধ শোষণ হলো কি? গ্লাইকোলাইসিস পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ দ্বারা। এখানে গ্লাইকোলাইসিস আগের মতোই, আর এখানে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ, যেমন পাইরুভিক অ্যাসিডটা যদি কার্বন ডাই অক্সাইড বিয়োগ হয়ে যায় অ্যাসিটালডিহাইড, আর যদি না বিয়োগ হয়ে এনএডিএইচ আসে তাহলে কি? যদি না বিয়োগ হয়ে এনএডিএইচ আসে ল্যাকটিক অ্যাসিড, আর বিয়োগ হওয়ার পর যদি হাইড্রোজেন আয়ন আসে তখন কি? অ্যালকোহল, নাকি? আচ্ছা এখানে বিয়োগ হয়েছে, তাহলে বিয়োগ হয়নি কোন জায়গা? এই জায়গাটা ডিরেক্ট আসছে, হয়ে গেল, এই যে ডিরেক্ট আসছে, তো এটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। বুঝা গেল? এটা কিন্তু পরীক্ষায় আসবে, এই যে এটা ইস্টকে সুবিধাবাদী অবায়বীয় শতক বলে। এখানে যেটা পাওয়া যায় এটা কি ইফেক্ট? পাস্টার ইফেক্ট। গেল গাজন বা ফার্মেন্টেশন, যে শাখায় এই যে শাখায় অধ্যয়ন করা হয় ফার্মেন্টেশন নিয়ে তাকে বলা হয় কি? জাইমোলজি। বেকারি শিল্পে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রাকৃতিক মূল ফাফা, ফাফে কিসের জন্য? কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে। তারপর
মদ্য শিল্পে আঙ্গুরের রস থেকে তৈরি করা হয় ওয়াইন, আপেলের থেকে সিডার। যারা মদ টদ খাস তারা জানি সেটা নাকি, ওয়াইন কোনটা সিডার কোনটা এটা জানা যায়। আচ্ছা অ্যালকোহল এগুলা, আর এই যে চিটাগুটিটা দর্শনা, এই যে দর্শনা চিনি কলে, দর্শনা চিনি কল জানেন? ঈশ্বরদী, ঈশ্বরদীতে সবচেয়ে বড় বাংলাদেশের চিনি কল আছে, ওটা দর্শনা নাম করা। এবং এখানে চিটাগুড় থেকে অ্যালকোহল তৈরি করা হয়, এটাকে বলা হয় রাম। বাংলাদেশে এটা বিক্রি হয় না, এটা বাইরের দেশে চলে যায়, বাংলাদেশের মানুষের ওই টাকা নাই ওইটা খাওয়ার, বিশাল ব্যাপার ওখানে। না ও তো চিনি উৎপাদন করে বাংলাদেশকে চিনি দেয়, আর মদ আসল জিনিস নিয়ে চলে যায়, আখের রস থেকে ওটা তৈরি করে। আচ্ছা দুগ্ধ শিল্পে কোন কোন ব্যাকটেরিয়া কাজ করে? এগুলা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দই তৈরি করা হয় আর মাখন ও পনির তৈরিতে ব্যবহৃত হয়। আয়ুর্বেদিক শিল্পে, এখানে আয়ুর্বেদিক শিল্পে হলো এই যে বিভিন্ন ঔষধি গুণসম্পন্ন অ্যালকোহল কর্তৃক শোষিত হয়, এগুলা রাখা হয়। চা কফি প্রক্রিয়াজাতকরণে কোনটা ব্যবহৃত হয়? মাছ মাংস প্রক্রিয়াজাতকরণে কোনটা ব্যবহৃত হয়? এগুলো লাগবে। আর কোন কোন ভিটামিন তৈরি করা হয়? থায়ামিন, রিবোফ্লাভিন। থায়ামিন হলো ভিটামিন বি1, রিবোফ্লাভিন হলো ভিটামিন বি2। থায়ামিন ভিটামিন বি1, রিবোফ্লাভিন হলো ভিটামিন বি2। তারপরে এখানে আসি ভিনেগার। ভিনেগার হলো কোনটা? অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি, এটা ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এটা। কোমল পানি এটা জানেন, সাইট্রিক অ্যাসিড গাজন প্রক্রিয়ায় উৎপাদিত করা হয়। আর চর্মশিল্পে ব্যাসিলাস সাবটিলিস। এই এবার একটু শুনেন, এদিক তাকাই, এই যে শ্বসনিক কোশেন্ট। কোশেন্ট মানে ভাই দেনা পাওনা, আমার কতটুক লাগলো কতটুক উৎপাদন হলো। এদিক টাকা, এখানে আমার কার্বন ডাইঅক্সাইড কয় অণু তৈরি হয়েছে? কয় অণু অক্সিজেন লাগছে? তাহলে 6/6 সমান 1। তাহলে শ্বসনিক কোশেন্ট কত? আচ্ছা শোন, যদি আমার কার্বন ডাইঅক্সাইড বেশি লাগে অক্সিজেন কম লাগে, তাহলে শ্বসনিক কোশেন্ট কি 1 বেশি হবে না কম হবে? বেশি। তাহলে এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড বেশি লাগছে, অক্সিজেন কম, 1 বেশি। এখন বল, কার্বন ডাইঅক্সাইড কম অক্সিজেন বেশি লাগছে, 1 থেকে কম। এখন আমি একটা কথা বলি, একটা পেশেন্ট শ্বাসকষ্টে ভুগতেছে, তুই কি যাবি সে অক্সিজেন বেশি, ও যে খাবার খাচ্ছে খাবারে বেশি অক্সিজেন লাগুক? বুঝিস, সে শ্বাসকষ্টে ভুগতেছে মানে যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে অক্সিজেনের বডিতে এমনিতেই কম। তাহলে এর সাথে যদি আবার তুই এমন খাবার খাস যে খাবার অক্সিজেন, সেই খাবার মেটাবলিক হইতে অক্সিজেন বেশি লাগে, তাহলে ও আরো বেশি শ্বাসকষ্ট হবে না? স্বাভাবিক। আমি কি তাকে সেই খাবার খাইতে দিব? তার আমি আগে শ্বসনিক কোষণ বের করবো, যেসব খাবারে অক্সিজেন বেশি লাগে সেসব খাবার তাকে খাইতে দিব না, যেসব খাবারে অক্সিজেন কম লাগে সেগুলো খাইতে দিব। তাহলে যেসব খাবারে ওলিক অ্যাসিড আছে, তেল জাতীয় খাবার, ওগুলো খাইতে নিষেধ করব। যেসব খাবারে ম্যালিক অ্যাসিড আছে সেসব খাবার খাইতে উদ্বুদ্ধ করব, শ্বাসকষ্টের পরিমাণ কমে যাবে। এগুলাকে বলা হয় পথ্য। এগুলা হলো ওই ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্সে এগুলাই পড়ানো হয়। তুমি একটা পেশেন্টকে কিভাবে তুমি তাকে নিউট্রিশন করবা। যেমন তুমি অপারেশনের পর তুমি পেশেন্টকে কি খাবার দিবা, রিকভারির জন্য কি দিবা, তারপরে এর জন্য কি দেবা। এই জন্য প্রত্যেকটা ভালো ভালো হাসপাতালে ডায়েটিশিয়ান থাকে, বড় বড় হাসপাতালগুলোতে ডায়েটিশিয়ান থাকে, এবং তোমাকে অপারেশনের পর ফোন দিয়ে তোমার কন্ডিশন নিয়ে, তোমার কোনো অ্যালার্জি আছে নাকি, অ্যাজমা আছে নাকি, সব জিজ্ঞেস করে নিয়ে তারপর তোমার খাবারের মেনু করবে। বুঝতে পারছেন তো? এমনি এমনি না, এমনি এমনি 4 বছর ধরে তার ঘাস কাটে না, পড়ায় কিছু নাকি, তো কথা মনে করি সবই ঘাস কাটে। আচ্ছা এখানে বাহ্যিক অভ্যন্তরীণ প্রভাবগুলা আগেও পড়ছি, এখানে আহামরি কিছু লাগে না। অভ্যন্তরীণ প্রভাবের মধ্যে একটা জিনিস শুধু লাগে, সেটা হলো কোন বয়সী পাতায়, এই যে অল্প বয়সী কোষে শ্বসন বেশি হয়। অল্প বয়সী কথাটা দাগ দিয়ে রাখবেন, অল্প বয়সী কোষে বেশি হয়। ঠিক আছে, কোন কোন লবণ, লবণগুলো একটু দাগ দিয়ে রাখেন। পানিতে কোন কোন লবণ বৃদ্ধি করলে শ্বসনের হার বৃদ্ধি পায়, লবণগুলোর নাম আসছিল একবার, গেল। এগুলা কিছু লাগবে না, এগুলা কিছু লাগবে না, শেষ। এইবার আসেন নেক্সট আমাদের কোনটা, খনিজ লবণ পরিশোষণ। আমরা জানি খনিজ লবণ মোট 17টা খনিজ লবণ পরিশোষিত হয়, ক্লাস 9-10-এ পড়ছি। তার মধ্যে 17টা অত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় মানে এটা আমাদের অবশ্যই, মানে উদ্ভিদের অবশ্যই নিতে হয় বিভিন্ন প্রোটিন বিভিন্ন কিছু তৈরির জন্য, ঠিক আছে। এর মধ্যে
প্রথম 9টা খুব বেশি পরিমাণে নিতে হয়, তাই বলা হয় ম্যাক্রো। ম্যাক্রো মানে অনেক বড়, বেশি পরিমাণে নিতে হয়। আর ইসের আর বাকি যে কয়টা আছে মানে 8টা, এটা কম পরিমাণে নিতে হয়, তাই বলা হয় মাইক্রো মৌল। ঠিক আছে? এখন মাইক্রো মৌলগুলোকে আরেকটা নাম হলো ট্রেস এলিমেন্টও বলা হয়। কারণ এটা একটা হিসাব আছে, 10 মিলিমোল পার কেজির যদি বেশি নিতে হয় তাহলে হলো ম্যাক্রো, আগের চেয়ে কম নিলে কি বলা হয়? মাইক্রো। আচ্ছা, ট্রেস এলিমেন্ট কাকে বলা হয়? মাইক্রো মৌলগুলো। ট্রেস মানে কি? ছোট বা তুচ্ছ, ট্রেস এলিমেন্ট বলা হয়। এবার আসি ম্যাক্রো মৌলগুলো মনে রাখার সিস্টেম। এমজিকে ক্যাফে ফর নাইস চপস। এমজিকে ক্যাফে ফর নাইস চপসে কি কি আছে এটা দেখলাম, আর মাইক্রো মিনারেলস গুলো মোবাইল চার্জার দিয়ে মনে রাখতে হয়। এই এটা নিজেরা অনেক সিস্টেম করো, যে কোনো একটা পড়লেই হয়। ওই এমজিকে ক্যাফে ফর নাইস চপস দিয়েই মনে রাখা যায়। ঠিক আছে? আচ্ছা, এবার একটু আসেন এখানে উদ্ভিদের। আচ্ছা, এখন কথা হলো কিছু কিছু উদ্ভিদের এর বাইরেও কিছু কিছু মৌল আছে যেগুলো বেশি লাগে। যেমন একটা উদ্ভিদের আমি কথা বলি, ঘাস জাতীয় উদ্ভিদের সিলিকন লাগে বেশি। ওকে, সোডিয়াম লাগে, যেটা অন্য উদ্ভিদের জন্য এটা কি মাইক্রো, কিন্তু এই উদ্ভিদের জন্য এটা কি ম্যাক্রো। এরকমও আছে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, মানে আমার কথা হলো যে উদ্ভিদের 10 মিলিমোল বা পার কেজি এর বেশি লাগবে তাহলে ওটা কি ম্যাক্রো, আর যদি কম লাগে মাইক্রো। আচ্ছা, এটা উদ্ভিদ ভেদে আছে। আচ্ছা, এখন আসেন তাহলে সোডিয়াম বলেন সিলিকন বলেন এটা হলো কিছু উদ্ভিদের জন্য ম্যাক্রো মৌল। আচ্ছা, এবার আসেন দেখেন এখানে অনেক কিছু বলা আছে, আমি সামনে আসতেছি, এই যে এখানে সবগুলা নাম বলা আছে, আমি এগুলো সব দাগাই দিব। আচ্ছা, এবার এখানে আসেন, এটা হলো ভর্তি পরীক্ষার কোশ্চেন। কোন আয়নটা সবচেয়ে বেশি দ্রুত শোষিত হয়, কোন আয়নটা সবচেয়ে বেশি আস্তে শোষিত হয়? আমরা জানি খনিজ লবণ শোষণ হয় আয়ন আকারে, আয়ন ছাড়া খনিজ লবণ শোষণ হয় না, আমাদের বডিতেও একই, আয়নের মাধ্যমে খনিজ লবণ শোষণ হবে। এখন যদি দেখেন ক্যালসিয়াম এবং সালফেট দ্বিযোজী আয়ন, এরা খুব স্লোলি ধীরে শোষিত হয়। পটাশিয়াম এবং নাইট্রেট কয়যোজী আয়ন? একযোজী, তাহলে এটা খুব দ্রুত শোষিত হয়। ওকে, আচ্ছা গেল। এবার আসেন, আচ্ছা এগুলা শেষ। এবার হলো আমাদের কিছু জিনিস পড়তে হবে, যেমন এদিক দেখেন পটাশিয়াম আয়ন বাইরে বেশি ভিতরে কম, তাহলে অবশ্যই পটাশিয়াম আয়ন বাইরে থেকে ভিতরে ইজিলি ঢুকে যাবে। এই প্রক্রিয়ার নাম কি? ব্যাপন। আচ্ছা, ধরেন বাইরে বেশি ভিতরে কম, তাও দেখেন ভিতর থেকে যদি বাইরে যায় তাহলে অবশ্যই কি লাগবে? শক্তি খরচ করতে হবে। বুঝা গেল? একটা হলো এমনি এমনি আসবে, একটা হলো শক্তি খরচ করে আমার পাঠাইতে হবে। দুইটা কি সেম লাগবে? তাহলে এটা হলো কি নিষ্ক্রিয়, আর ওইটা কি সক্রিয়, এটা জানেন। এবার দেখেন শক্তি খরচ করে, শক্তি খরচ করে না, এটা হলো উভমুখী, এদিক ওদিক যাইতে পারে, আর এটা কি একমুখী যাবে। আচ্ছা গেল। আচ্ছা, এটা ঘনতের আনতির দিকে প্রবাহিত। আনতি মানে কি? যেটা কম সেখানে প্রবাহিত, আর এটা ঘনতের আনতি কি হয়? বিপরীত দিকে প্রবাহিত, যেখানে কম সেখান থেকে আরো বেশির দিকে যায়। আচ্ছা গেল। এখন আসি দেখেন এখানে ঘনত্ব বেশি এখানে কম, স্বাভাবিকভাবে কিভাবে এইভাবে যাওয়ার কথা, যদি উল্টা যায় শক্তি লাগবে, যদি সোজা যায় শক্তি লাগবে না। আচ্ছা গেল, এগুলো লাগবে না, এখানে দেখেন এগুলো দেখাইছি মোটামুটি। এখন আসেন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি? ধরেন এদিক দেখেন, আচ্ছা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা আমি একটা দেখাই। আচ্ছা বলেন এখানে পটাশিয়াম আয়ন বেশি এখানে কম, তাহলে এখানে পজিটিভ চার্জ বেশি এখানে পজিটিভ চার্জ কম, তাহলে একটা বিভব পার্থক্য তৈরি হবে। আচ্ছা, এখানে পজিটিভ চার্জ কত? 4টা, ওখানে কি নাই। এখন ধরেন আমি দুইটা একসাথে করলাম, চার্জ কিন্তু দুই জায়গায় কি হয়ে গেল? শূন্য হয়ে গেল, তাই না? এখন আসেন আমি যদি এমন করি, চার্জ তো দুই জায়গায় শূন্য নাকি? চার্জ দুই জায়গায় শূন্য না? আচ্ছা, এখন ধরেন আমি এরকম করলাম, বলেন আমি যদি বলি এখানে দুইটা জিনিস আছে, একটা হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আর একটা আছে চার্জের সমস্যা, দুইটাকে একসাথে বলা হয় কি? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। ওকে, কারণ এখানে এই জায়গায় ইলেকট্রন বেশি এখানে ইলেকট্রন কম, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখন আমি যদি দুটো সমান করি, আমি কিভাবে সমান করতে পারি? দুটো সমান কিভাবে করতে পারি দেখি, ওয়েট, আমি এইটাকে এদিক দিয়েও করতে পারি সমান, আবার এইটা এদিক দিলাম না, শুধু কোলোগিন এনে এই পাশে আনলাম, তাও সমান করতে পারি, মানে আমার ইলেকট্রন আসলেই সমান হয়ে যাবে। যাই হোক, এটা এবার এখন কোষের বাইরে থেকে ভিতরে ঢোকার জিনিস। এখন ধরেন এইভাবে পটাশিয়াম আয়ন ডিরেক্ট ঢুকে গেল, এটা হলো ইউনিপোর্টার।
দুইজন একসাথে আসলো, দেখেন দুইজন একসাথে আসলো, আসলে গেটটা খুললো এবং ভিতরে ঢুকে গেল। আমি কি বুঝতে পারলাম? এটা হলো কো ট্রান্সপোর্টার। এখন আসেন, একটা ভিতরে ঢুকলো, আর একটা ঢোকার কারণে অন্যটা কি হয়ে গেল, বেরিয়ে গেল, এটাকে বলা হয় এন্টিপোটার। তাহলে গেট কয় ধরনের আছে? 3 ধরনের। মাথায় থাকবে তো? আচ্ছা আসি। এখন আসেন, আমার কাছে কথা হলো কি, খনিজ লবণ আগে, এদিক তাকান, খনিজ লবণ ধরেন এত দূরে আছে, এই যে এত দূরে আছে, এই খনিজ লবণকে আগে তো মূলের কাছে আসতে হবে, নাহলে কি ভিতরে ঢুকবে? তাহলে মূলের কাছে যেহেতু আসে, মূলের কাছে আসার যে প্রক্রিয়া, খনিজ লবণ যে মূলের কাছে আসবে, আসার পরে ঢুকবে, তাহলে এই যে মূলের কাছাকাছি আসলে এটা কি হয়ে যাবে, প্রাপ্যতা পাবে না? খনিজ লবণ প্রাপ্যতা, প্রাপ্যতা, এই হলো প্রাপ্যতা, তারপরে ভিতরে ঢোকা। খনিজ লবণ প্রাপ্যতার মতবাদ আছে কয়টা? 2টা। একটা হলো কন্টাক্ট এক্সচেঞ্জ, একটা হলো কার্বন ডাই অক্সাইড মতবাদ। মানে খনিজ লবণ কিভাবে মূল পর্যন্ত পৌঁছায়, এই মতবাদ আছে কয়টা? 2টা। কন্টাক্ট এক্সচেঞ্জ আর একটা হলো কার্বন ডাই অক্সাইড মতবাদ। এখন আসেন এই যে দেখেন খনিজ লবণ মূল পর্যন্ত পৌঁছাইলো। ওকে, আচ্ছা কিভাবে পৌঁছাইলো দেখেন, এখানে আমরা জানি কার্বন ডাই অক্সাইড মতবাদ হিসাবে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড বিযোজিত হয়ে কি হয়? হাইড্রোজেন আয়ন, বাইকার্বনেট আয়ন। এই হাইড্রোজেন আয়ন কি পজিটিভ আয়ন, তাহলে এই নেগেটিভ আয়ন গুলাকে মূলের কাছে নিয়ে আসে। আর বাইকার্বনেট আয়ন কি আয়ন? নেগেটিভ আয়ন। এ কাকে মূলের কাছে নিয়ে আসে? পজিটিভ আয়ন গুলোকে মূলের কাছে নিয়ে আসে। এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড মতবাদ। আর কন্টাক্ট সেকশন মতবাদ হলো, আমরা জানি সবাই কি একটা নির্দিষ্ট মাত্রায় কি করতে থাকে? কাঁপতে থাকে। এখন যখন কাঁপতে থাকে, দুইটা কণার মধ্যে কি হয়? এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জ হইলে যেমন এই যে এ আর এর মধ্যে এক্সচেঞ্জ হইলো, এই এক্সচেঞ্জ হওয়াকে বলা হয় কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। ঠিক আছে, যাই হোক এগুলা করা লাগবে না। এখন দেখেন মাটির কণা, এই যে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, তার পজিটিভ আর নেগেটিভ হয়। এই পজিটিভ আয়ন পজিটিভ আয়নকে কি করে? মূলের কাছে নিয়ে আসে। আর পজিটিভ আয়ন কাকে নিয়ে আসে? নেগেটিভ আয়নকে মূলের কাছে নিয়ে আসে। এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড মতবাদ। আর কন্টাক্ট সেকশন মতবাদ হলো দুইটাই যে মাটির কণা এক গায়ে কাঁপতে থাকে, আর কাঁপতে কাঁপতে একটার সাথে একটা কি হয়? এই যে এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জ হয়ে এই যে এটার পরিবর্তে এটা ঢুকে গেল, এটাকে বলা হয় কন্টাক্ট সেকশন মতবাদ। দুই ভাবেই হইতে পারে। আচ্ছা এখন আসেন পরিশোষণ মতবাদ। আচ্ছা আসলো কাছে, এবার এইটাকে আমি দুই ভাবে কোষের ভিতরে ঢুকাইতে পারি। একটা হলো শক্তি খরচ করে ঢুকাইতে পারি, আর একটা হলো কি শক্তি না খরচ করে ঢুকাইতে পারি, নাকি? যদি শক্তি খরচ করে ঢুকাই তাহলে এটার নাম কি? সক্রিয় পদ্ধতি। আর যদি বলি শক্তি না খরচ করে ঢুকাই, নিষ্ক্রিয় পদ্ধতি। বোঝা গেল? এখন আসেন শক্তি খরচ করে যদি ঢুকায়, এটা কোন কোন পদ্ধতিতে? এই যে লুন্ডেগার্ড প্রোটন অ্যাটম কো ট্রান্সপোর্ট লেসিথিন মতবাদ অনুসারে। আর শক্তি খরচ না করে ঢুকায় কোন কোন মতবাদ অনুসারে? ব্যাপন, ব্যাপক, ডোনান সাম্য অবস্থা আর মানে আয়ন এক্সচেঞ্জ। এই 4 ভাবে আমি ঢুকাইতে পারি। ঠিক আছে, অর্থাৎ কিভাবে আমরা ভিতরে প্রবেশ করাই। ঠিক আছে, এই এখানে এখানে দেখেন, এই যে আমি আপনাকে বলি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে, সেটা হলো দেখেন এই যে কোষের এখন পটাশিয়াম আয়ন দরকার। আচ্ছা কোষের ভিতরে হাইড্রোজেন আয়ন বেশি আছে। এখন কোষের কি দরকার? এই নেগেটিভ আয়ন দরকার। বুঝেন কিন্তু কোষের কি দরকার? নেগেটিভ আয়ন। মানে কোনটা দরকার? ক্লোরাইড। এমনি এমনি কি ঢুকবে না, কারণ এখানে তো ব্যালেন্স অবস্থায় আসে। তাহলে আমি কি করলাম? এটা শক্তি খরচ করে হাইড্রোজেন আয়ন বের করলাম, করে দিলাম। ভিতরে পজিটিভ আয়নের একটা কি হইলো? ঘাটতি তৈরি হইলো। তাহলে ভিতরে আমি পটাশিয়াম আয়ন ঢুকাই নিলাম, এই যে পটাশিয়াম আয়ন ঢুকাই নিলাম। কিন্তু এই হাইড্রোজেন আয়ন এসে কার সাথে কাকে আকর্ষণ করলো? ক্লোরাইড আয়নকে। দুইটা একসাথে আসলো, এই দুইটাকে একসাথে আবার ঢুকাই নিলাম। এই যে দেখেন তো ভিতরে চার্জের কোনো ঝামেলা হইলো না তো? পজিটিভ আর নেগেটিভ একসাথে ঢুকতেছে, চার্জের কোনো তো ঝামেলা নেই। তাহলে দেখেন আমি প্রথমে আমি কি করলাম? পজিটিভ আয়ন বের করলাম, তারপর পজিটিভ নেগেটিভ একসাথে ঢুকাইলাম। বুঝতে পারছেন তো? তাহলে দেখেন প্রোটন মানে কি, হাইড্রোজেন আর অ্যানায়ন মানে কি, এটা একসাথে ঢুকতেছে না, এটার নাম প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ওকে, আচ্ছা যাই হোক এগুলা লাগবে না, আগে এটা কিসের জন্য ইসে ঢোকে। আচ্ছা লেসিথিন বাহক মতবাদ। লেসিথিন হলো একটি তোমার জটিল একটা, এই যে আপনার সেল মেমব্রেনের ভিতরে থাকে লেসিথিন। এটা ভেঙে কোলিন আর ফসফোটাইডিক অ্যাসিড তৈরি হয়। এখন ধরেন এই যে ফসফোটাইডিক অ্যাসিড, এটা নেগেটিভ, আর কোলিন কি পজিটিভ,
কারণ এরা যদি এরকম হয়, পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন কাছাকাছি আসলো, তারপরে এটা এই যে ভিতরে ঢুকে এই যে এইভাবে ভেঙে যায়, ভেঙে যায় পজিটিভ আর নেগেটিভ আয়ন কোষের ভিতর ঢুকে যায়, পরবর্তীতে আবার একত্রিত হয়ে লেসিথিন গঠন করে। এই বইতে আপনাদের বইতে এক্সট্রা কিছুই লেখা নেই। আর এরপরে আছে এই যে লুন্ডেগারের মতবাদ। এই যে এটা লুন্ডেগারের মতবাদে তোমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস দেওয়া আছে। তার মধ্যে কাগা এরা এত, আচ্ছা এই এখানে একটু এই আস্তে কথা বলতে বল। আচ্ছা, লুন্ডেগারের মতবাদে কিছু এক্সট্রা নাম লাগবে। এটার নাম সাইটোক্রোম পার্ম মতবাদ বা লুন্ডেগারের মতবাদও বলা হয়, ঠিক আছে, বা সাইটোক্রোম পার্ম মতবাদও বলা হয় এটাকে। এখানে হলো দেখেন, এটা হলো ঝিল্লি, এটা হলো কোষের ভিতরে, এটা হলো কোষের বাইরে, ঠিক আছে, কোষের ভিতরে কোষের বাইরে। আর এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আর এই যে সিস্টেম, এটা হলো আয়রনে গঠিত সিস্টেম, সাইটোক্রোম এ সি বি, এবিসি না কিন্তু এ সি বি, তিনটা নাম। ওকে, এর কাজ কি দেখেন, এখানে দেখুন এই যে যখন অ্যানায়ন ঢুকবে তখন এই জায়গা পজিটিভ আয়ন কিভাবে 3+ থেকে 2+ হচ্ছে, 3+ থেকে 3+ হচ্ছে। এ যখন এখানে আসতেছে ইলেকট্রন এখানে, এখান থেকে এখানে দিলে কমে যাচ্ছে, আবার এটা এখানে কনভার্ট হচ্ছে, এইভাবে করা হয়। এখন আমি আপনাকে ডিটেলস একটু পড়াচ্ছি, সেটা একটু দেখেন। লুন্ডেগার মতবাদ বা সাইটোক্রোম পার্ম মতবাদ, এখানে একটু খেয়াল করেন। আমি সেল মেমব্রেনে ঢুকলাম, সেল মেমব্রেনে কোষের বাইরে ভিতরে এই যে এটা হলো বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার, এটা আমরা পড়ছিলাম। আচ্ছা, এটা হলো অন্তঃঝিল্লি প্রোটিন, এটার নাম হলো সাইটোক্রোম। সাইটোক্রোম আছে এ বি সি, তিন ধরনের, কিন্তু কি এ বি সি সিরিয়ালি থাকে, এ থাকে, সি থাকে, বি থাকে। আচ্ছা, এই যে হলো সেই, এই যে তাহলে মনে রাখবেন, মায়ের পেটের ভিতর থেকে যখন বের হয় তখন কি বেবি, বেবি একটু বড় হলে কি হয় চাইল্ড, তারপরে কি হয় অ্যাডাল্ট হয়ে ব্যাগে চলে যায়। বুঝা গেল, এইভাবে মনে রাখতে হয়। আচ্ছা গেল, এই যে আমার অ্যানায়ন ঢুকাইতে হবে, তাই আমি কি করবো সেটা আমি একটু বলি। এই যে হলো সাইটোক্রোম এ বি ই আছে। এখন দেখেন এখান থেকে দেখেন এখন কি হচ্ছে, আমার বাইরে থেকে অ্যানায়ন ঢুকাইতে হবে, ঠিক আছে না, বাইরে থেকে কি ঢুকাবো অ্যানায়ন। তাহলে কেমনি কি ঢুকানো যায় সেটা দেখেন। এই যে অ্যানায়ন মানে কি, এখানে কি আছে, অ্যানায়ন মানে কি, ইলেকট্রন বেশি আছে না কম আছে, বেশি আছে নাকি। আর এখানে এখানে কি কত প্লাস, আচ্ছা আগে একটু বলেন, আগে একটু বেসিকটা ক্লিয়ার করি। আচ্ছা Fe2+ মানে কি, ফেরিক না ফেরাস, ফেরাস। Fe3+ মানে ফেরিক, জানি তো। আচ্ছা কে ইলেকট্রন নিতে পারে, কে ইলেকট্রন নিতে পারে, দেখেন 3+ একটা ইলেকট্রন নিয়ে কিসে কনভার্ট হয়, 2+ কনভার্ট হয়, বুঝছেন। আচ্ছা 2+ ইলেকট্রন ছেড়ে কিসে কনভার্ট হয়, আচ্ছা তাহলে এবার আমার বলেন 3+ ইলেকট্রন গ্রহণ করে আর 2+ ইলেকট্রন ত্যাগ করে, এটুক তো ক্লিয়ার নাকি, এই তো ক্লিয়ার। আচ্ছা তাহলে এত এখানে জটিল করার দরকার নেই, সহজ করি, দাঁড়া সহজ করি। আচ্ছা এই জায়গাটা যাই, তাহলে আপনাদের বইয়ের সাথে মিলাই বুঝতে সুবিধা হবে। আচ্ছা বলেন, আপনি নিজে আগে বুঝেন, হ্যাঁ এখানে এফি কত প্লাস আছে, এখানে 3+, তাই না, তাহলে কে ইলেকট্রন গ্রহণ করতে পারে, 3+, 3+ ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই না, 3+ ইলেকট্রন গ্রহণ করে কিসে কনভার্ট হতে পারে, 2+। আচ্ছা এখানে এফি কত প্লাস আছে, এখানে দেখেন এই ইলেকট্রনটাকে এ নিল, নিয়ে এটা 3+ ইলেকট্রনটা নিল, নিয়ে কিসে কনভার্ট হইলো, হইলো। এখন ইলেকট্রন কার কাছে, এর কাছে, ইলেকট্রন কার কাছে, উপকেন্দ্রের কাছে। আচ্ছা এবার বলেন
ইলেকট্রন কি ও নিজের কাছে লাগবে না পাশে কাউকে দিবে? আচ্ছা, পাশের কাউকে যদি দেয়, পাশে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করার মতো কেউ থাকতে হবে। তাহলে এ তো 2+, এর কি থাকতে হবে? ইলেকট্রন এর কাছে দিয়ে দিল। এখন ইলেকট্রন যখন একে দিয়ে দিল, এ কিসে কনভার্ট হয়ে যাবে? এই যে 3+ এ কনভার্ট হয়ে গেল। ওকে, এবার বল এই ইলেকট্রন নিল না, এই ইলেকট্রন নিয়ে কিসে কনভার্ট হলো? এই যে ইলেকট্রন নিয়ে 2+ এ কনভার্ট হলো। ওকে, এবার বল এই ইলেকট্রনটা নিল, একে এর কাছে রাখার জন্য নিছে না পাশের জনকে দিবে? পাশের জনকে দিয়ে জন্য একে এখানে আছে কি ইলেকট্রন দিয়ে দিল। তাহলে এ এবার কিসে কনভার্ট হলো? 3+ এ কনভার্ট হয়ে গেল। এবার বল এই ইলেকট্রন, এই যে ইলেকট্রন নিয়ে এতে কনভার্ট হলো না, এবার ইলেকট্রন ত্যাগ করে দিল, এ আবার কিসে কনভার্ট হয়ে গেল? 3+ এ। ইলেকট্রনটা ব্যাগে চলে গেল, ভিতরে একটা কিসের পার্থক্য দেখা গেল? নেগেটিভ আয়নের। কারণ ব্যাগে তো একটা নেগেটিভ আয়ন নিতে হবে না? এবার ব্যাগে থেকে নেগেটিভ আয়ন ঢুকলো, এই যে এ ঢুকলো, আমি কি বুঝাতে পারলাম? অ্যানায়ন ঢুকলো। প্রথমে আমি ইলেকট্রন বের করলাম, তারপর কি ঢুকাইলাম? অ্যানায়ন ঢুকাইলাম। এই প্রসেস ইজি। অর্থাৎ এখানে কোনো ফ্যাক্ট না। এখন ভাই তাহলে পজিটিভ আয়ন কিভাবে ঢুকবে? দেখেন পজিটিভ আয়ন ডিরেক্টলি ঢুকবে, বুঝছেন? ইজি, এটা কোনো কাহিনী না। এখান থেকে তেমন প্রশ্ন আসে না। এখানে প্রশ্ন আসে সাইটোক্রোম পার মতবাদ। আমি দাগাই দিচ্ছি, এখানে অনেক জটিল, অনেক কিছু বলবে, অনেক কিছু, কিন্তু এত কঠিন না। 3+, 2+, 2+, 3+, এগুলো সব একই সিস্টেম। এখানে যে অ্যানায়ন ঢুকানো, মেইন কাহিনী হলো কি ঢুকাবো আমি? অ্যানায়ন ঢুকাবো। আচ্ছা, যাই হোক, এটা ফ্যাক্ট না। আচ্ছা আচ্ছা, আমরা জানি প্রোটিন একটি অ্যামিনো অ্যাসিড, আর অ্যামিনো অ্যাসিড সবাই কি চার্জ বিশিষ্ট? নেগেটিভ। তাহলে প্রোটিনগুলো যদি কোষের কাছে আসে, তাহলে পজিটিভ আয়নগুলো নেগেটিভ আয়নের প্রেক্ষিতে কই ঢুকবে? ভিতরে ঢুকবে। এই যে এটা আবিষ্কার করছিল বিজ্ঞানী ডোনান, তাই এর নাম দিয়েছে ডোনান সাম্য অবস্থা। বুঝা গেল? তাহলে ডোনান সাম্য অবস্থা কি পাবো? প্রোটিনের কারণে পজিটিভ ভিতরে ঢোকাকে বলা হয় কি? ডোনান সাম্য অবস্থা। আর এমন কিছু নাই, নিষ্ক্রিয় সক্রিয় পদ্ধতি, এগুলা ইজি ব্যাপার, এখানে কিছুই নাই। আচ্ছা, এখন যেটা আসছি সেটা হলো, আমি একটু দেখাই দিই। এইটা আপনার খনিজ লবণ পরিশোষণের মেইন জায়গাটা যেটা আছে সেটা পড়তে হবে। খনিজ লবণ, প্রথম কথা হলো কোথায় শোষিত হয়? দেখেন, শতগতি উপাদান আছে এবং এটা মূলের অগ্রভাগে কোষ বিভাজনে নবগঠিত অঞ্চল দিয়ে খনিজ লবণ শোষিত হয়। এটা ইম্পর্টেন্ট, কোষ বিভাজনে নবগঠিত অঞ্চল। ওকে, গেল। নেক্সট নেক্সট হলো দ্রুত গতিতে শোষিত হয় কোনটা, ধীর গতিতে শোষিত হয় কোনটা? লাগবে দ্রুত গতি, ধীর গতি। তারপরে আসি, এদিক তাকান, ম্যাক্রোমৌল কি কি, মাইক্রোমৌল কি কি? ঠিক আছে, সিলিকন ঘাস জাতীয় উদ্ভিদের জন্য ম্যাক্রোমৌল। আচ্ছা, যে কয়টা উপাদান আছে দেখেন, এখানে যে কয়টা উপাদান আছে সবাই আয়ন আকারে নিলেও তিনটা জিনিস গ্যাস আকারে উদ্ভিদ গ্রহণ করে। সবগুলো দেখেন আয়ন, খেয়াল করেন এখানে যেগুলো আছে সবগুলো আয়ন আকারে, তাই না? উদ্ভিদ আয়ন আকারে তো শোষণ করে, কিন্তু গ্যাস আকারে শোষণ করে তিনটা। সেটা হলো এই যে পানি, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। মানে হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন কি আকারে শোষণ করে? গ্যাস আকারে। ঠিক আছে, বাকি সবাই কি? আয়ন আকারে। ওকে, আর এটা শুষ্ক ওজনের ঘনত্ব পরিমাণ কত এটা একটু লাগবে। কোনটা তরল? ওটা তো না, ওটা ও পাতা থেকে, পাতার মাধ্যমে নেয়, জলীয় বাষ্প আছে না ওইটা। গেল এখানে না, এবার আসেন এই যে খনিজ লবণ প্রাপ্যতা, অ্যাভেলেবিলিটি, মতবাদ দুইটা, কার্বন ডাই অক্সাইড মতবাদ আর একটা কি? কন্ট্যাক্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আচ্ছা ভাই, আচ্ছা
এইবার আসি, দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সক্রিয় আর একটা কি নিষ্ক্রিয়। এখন আসেন সক্রিয় পরিশোষণ ঘনত্বের আণবিক বিপরীত দিকে শোষিত হইলে কি কি? সাইটোক্রোম পাম্প মতবাদ, প্রোটোনিয়ন কোট্রান্সপোর্ট আর একটা কি লেসিথিন বাহক। তিনটা। এটা সেই সাইটোক্রোম পাম্প মতবাদ। এখানে ছবিতে একটা জিনিস লাগবে, সেটা হলো ঝিল্লির বহিতলে পানি তৈরি হয়, আর ঝিল্লির অভ্যন্তরে ভেতরের দিকে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হয়। ছবি থেকে এই দুইটা জিনিস লাগবে। প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট, দেখেন এই যে হাইড্রোজেন আয়ন বের করলো, তা হাইড্রোজেন আয়ন আর অ্যানায়ন একসাথে ঢুকলো, ঠিক আছে? এই প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্টকে বলা হয় আধুনিক মতবাদ। দেখেন তো কোথায় লেখা আছে আধুনিক? না, এটা এই যে আধুনিক ধারণায় আধুনিক মতবাদ, এটা ঠিক আছে, এটা তো লাগবে। আচ্ছা গেল। লেসিথিন বাহক মতবাদ, এটা হলো লেসিথিন যে দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত, এটা জানতে হবে শুধু। কোলিন ফসফোরাইডিক অ্যাসিড। আর নিষ্ক্রিয় পদ্ধতি, নিষ্ক্রিয় পদ্ধতি হলো এই যে ব্যাপন, ব্যাপন মতবাদটা একটু লাগবে, ব্যাপন। তারপরে এইটা লাগবে আয়ন বিনিময়, একটা আয়নের এক্সচেঞ্জে অন্য একটা আয়ন। ইম্পর্টেন্ট হলো এইটা ডোনেন সাম্য অবস্থা। এই যে এটা আমরা জানি প্রোটিন গুলা কি চার্জ বিশিষ্ট? নেগেটিভ। নেগেটিভ চার্জের জন্য পজিটিভ চার্জ আসে, এটা ঋণাত্মক চার্জ থাকলে সেটা পজিটিভ চার্জ ভিতরে ঢোকে। আর ব্যাপকের ইংলিশ নাম যে মাস ফ্লো, এটা ইম্পর্টেন্ট। ব্যাপকের ইংলিশ নাম হলো মাস ফ্লো, এটা ইম্পর্টেন্ট। তারপরে এখানে সক্রিয় নিষ্ক্রিয় এটা পারবেন। প্রভাবক সময়ের মধ্যে একটা জিনিস লাগবে, সেটা হলো এই যে এই লাইনটা 7 নাম্বার পয়েন্ট। 7 নাম্বার পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ওকে, গেল। আর লাগবে না, এখানে এটা শ্বসন শুরু। ঠিক আছে ভাই, খনিজ লবণ থেকে কোশ্চেন আসবে না, আসলে শ্বসন থেকেই আসবে। ঠিক আছে।